ওয়েলকাম টু ইনসাইট সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2017 WBPSC মেন্সের ইন্ডিয়ান ইকোনমি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 2018 যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে 2018 প্রথম প্রশ্নে বলা হয়েছে জিডিপি এট ফ্যাক্টর কস্ট ইজ, চারটি অপশন আছে, জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন অ্যালোওয়েন্সেস, এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন অ্যালোওয়েন্সেস আর জিডিপি মাইনাস সাবসিডিজ প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস। এখন জিডিপি কি? জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ কোন একটি দেশের পার্টিকুলার টাইম পিরিয়ড, ধরলাম ইন্ডিয়াতে এক বছরে দেশি এবং বিদেশিদের দ্বারা যে গুডস এন্ড সার্ভিস তৈরি হচ্ছে তাকে আমরা বলবো জিডিপি। অর্থাৎ এখানে ইন্ডিয়ান আছে, তার সাথে ফরেনার্স রয়েছে। ওকে, এখন এই যে জিডিপি, এই জিডিপির দুটো দিক আছে, দুটো অ্যাসপেক্ট আছে। সেটি কি? সেটি হলো জিডিপি ফ্যাক্টর কস্ট আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে কি? মানে হচ্ছে যখন এই জিডিপি তৈরি হচ্ছে, অর্থাৎ ইন প্রোডাকশন, সেখানে কিছু ইনপুট ফ্যাক্টর দরকার, বা আমরা যাকে বলতে পারি প্রোডাকশন ইনপুট, সেগুলো কি? ল্যান্ড দরকার। অর্থাৎ কোন গুডস এন্ড সার্ভিস তৈরি করতে গেলে ল্যান্ড দরকার, লেবার দরকার, বা আমরা বলতে পারি শ্রমিক দরকার, টাকা দরকার, মানে বলতে পারি ফাইন্যান্স দরকার বা ক্যাপিটাল দরকার। এখন এই জিডিপি এর ফ্যাক্টর কস্ট, এটি তৈরি হওয়ার পর সেটি যখন মার্কেটে যাবে এবং সেখানে যে জিডিপি তৈরি হবে সেটিকে আমরা বলতে পারবো মার্কেট প্রাইস। এখন এই দুই ক্ষেত্রে সরকারের কাছ থেকে নানান সময় আমরা নানান সুযোগ সুবিধা পাই। কেমন? এখন আমি যদি বলি জিডিপি ফ্যাক্টর কস্ট যখন সেটা ইন প্রোডাকশন আছে, সেই সময়ে গভর্নমেন্টের কাছ থেকে সাবসিডি পাওয়া যায়। কিন্তু ফ্যাক্টর কস্ট যখন ইন প্রোডাকশন, সেই সময় কিন্তু কোনো ইনডাইরেক্ট ট্যাক্স চাপানো হয় না। তাহলে আমরা বলতে পারবো জিডিপি, এখানে কোনো ইনডাইরেক্ট ট্যাক্স চাপানো হয়নি, তাহলে আমরা বিয়োগ করে দিই ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে সাবসিডি পাওয়া গেছে, তাহলে আমরা সাবসিডি অ্যাড করি। ক্লিয়ার? আবার আমরা যখন জিডিপি মার্কেট প্রাইস বলবো, সেই সময় মার্কেট প্রাইসে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স চাপানো হয়ে গিয়েছে, কিন্তু গভর্নমেন্টের যে সাবসিডি, সেই সাবসিডি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে মার্কেট প্রাইসে। ক্লিয়ার? এখানে যেটি আমাদের চেয়েছে জিডিপি এট ফ্যাক্টর কস্ট ইজ, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। অর্থাৎ প্রথম যে অপশন, সেই প্রথম অপশন দেখে আমরা বলে দিতে পারছি জিডিপি এট ফ্যাক্টর কস্ট মানে কি? জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। আশা করি এই জিডিপি এট ফ্যাক্টর কস্ট আর জিডিপি এট মার্কেট প্রাইস, এই জিনিসটি তোমাদের ক্লিয়ার হলো। চলো নেক্সট। ইন ইন্ডিয়া জিডিপি ইজ হায়ার দ্যান জিএনপি। জিডিপি আর জিএনপি কি, এই দুটি আমরা একটু ভালো করে বুঝি। ধরো, আমি আগেও বুঝিয়েছি আগের ক্লাসে, ধরো এখানে ইন্ডিয়া আছে আর অন্য একটি বাইরের কোনো কান্ট্রি, বিদেশের কোনো কান্ট্রি, সেটি ধরলাম এখানে ইউএসএ আছে। এখন জিডিপি এর ক্ষেত্রে কি হবে? জিডিপি এর ক্ষেত্রে এখানে ইন্ডিয়ান, তার সাথে ফরেনার্স, তারা যে গুডস এন্ড সার্ভিস তৈরি করবে এক বছরে, সেটিকে আমরা বলবো জিডিপি। ক্লিয়ার? কিন্তু জিএনপি এর ক্ষেত্রে কি হবে? জিএনপি এর ক্ষেত্রে দেশি, শুধুমাত্র যারা দেশি, অর্থাৎ ইন্ডিয়ান, তার সাথে যারা দেশে এবং বিদেশে, অর্থাৎ ইন্ডিয়াতে, তার সাথে বাইরের কোনো কান্ট্রিতে, ধরলাম এখানে ইউএসএ, অর্থাৎ ইন্ডিয়াতে এবং ইউএসএ এক বছরে যে গুডস এন্ড সার্ভিস তৈরি করছে সেটিকে আমরা বলবো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমরা দেখলাম জিডিপি এর ক্ষেত্রে ইন্ডিয়ান এবং ফরেনার্স শুধুমাত্র দেশের মধ্যে কাজ করছে। জিএনপি এর ক্ষেত্রে শুধুমাত্র দেশি যারা বা ইন্ডিয়ান, তারা দেশ এবং বিদেশ নানান জায়গা থেকে যে ইনকাম গুডস এন্ড সার্ভিসের মাধ্যমে নিয়ে আসছে, সেটিকে আমরা বলতে পারবো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ ন্যাশনাল যারা তারা করছে। এখন এখানে যেটি বলা হয়েছে যে জিডিপি ইজ হায়ার দ্যান জিএনপি, মানে জিনিসটা এই রকম। আমরা ধরলাম যে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি। এখন এটি ধরলাম, যদিও এটি সমান নয়। কেন সমান নয়? দেখো, আমরা জানি জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এর মধ্যে কি আছে? এর মধ্যে বিদেশের একটি ব্যাপার আছে। তাহলে এর মধ্যে যদি বিদেশের ব্যাপার থাকে, তাহলে আমরা বলতে পারবো যে জিডিপি এর মধ্যে বিদেশের ব্যাপার নেই।
আবার গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ফরেনার্স আছে, এই ফরেনার্সদের যে আর্নিং সেটি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে আছে। তাহলে আমরা যদি এইভাবে এখন সমীকরণটি লিখি, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখন এক্স মাইনাস এম মানে কি? এক্স মানে হচ্ছে যারা ইন্ডিয়ান তারা বিদেশে গুডস এন্ড সার্ভিস রপ্তানি করে অর্থাৎ এক্সপোর্ট করে যে ইনকাম করছে সেটিকে আমরা বলতে পারবো এক্স। এম কি? এম হচ্ছে যারা বিদেশি অর্থাৎ এখানে ইন্ডিয়ান তাদের কথা বললাম এক্স। এম কি? এম হচ্ছে যারা বিদেশি অর্থাৎ যারা ফরেনার্স, তারা যখন গুডস এন্ড সার্ভিস আমাদের দেশে সাপ্লাই করে যে ইনকাম করছে সেটিকে আমরা বলতে পারবো এম। এখন এই এক্স মাইনাস এম এটিকে বলা হয় NFIA বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আমরা যদি এখন লক্ষ্য করি বর্তমান ডেটা, তাহলে দেখব এই যে এম, এই এম এটি অর্থাৎ বিদেশিদের আমাদের দেশে যে ইনকাম সেটি মানে ইম্পোর্ট, সে ইম্পোর্টটা অনেকটা বেশি। এখন বেশি হওয়ার জন্য NFIA এটি কিন্তু নেগেটিভ। ওকে, অর্থাৎ এম বড় এক্স ছোট, অর্থাৎ আমরা বলতে পারবো এম নেগেটিভ এক্স মাইনাস এম বা বলতে পারো NFIA নেগেটিভ। ক্লিয়ার? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস NFIA। তাহলে তোমরা এখন দেখেই বুঝে যাচ্ছ যে জিডিপি থেকে NFIA বিয়োগ করে আমাদের জিএনপি আসছে। অর্থাৎ এখানে কে বড়? জিডিপি বড়। কে ছোট? জিএনপি ছোট। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যদি না বুঝতে পারো আমি ডেডিকেটেড আরেকটি ক্লাস আনবো এরপরে, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে কি? নেট ফ্যাক্টর ইনকাম ইজ নেগেটিভ। নেট ফ্যাক্টর ইনকাম মানে কি? এই যে নেট ফ্যাক্টর ইনকাম এটি নেগেটিভ। ক্লিয়ার? চলো নেক্সট। As per 2011 census, the Indian state with highest literacy rate is 2011 সালে যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী কোন স্টেটে হাইয়েস্ট লিটারেসি রেট আছে? গোয়া, কেরালা, মিজোরাম, ত্রিপুরা। আমরা জানি এটি হচ্ছে কেরালা। সেন্সাস অনুযায়ী 94% মানুষ তারা লিটারেট কেরালার। Women to men ratio in India as per 2011 census is, এখন এই যে রেশিও বার করা হয় women to men, সব সময় এই যে রেশিও বার করা হয় এখানে 1000 জন পুরুষ বা 1000 জন মেল পার্সনের উপর এই রেশিও বার করা হয়। 2011 সালে সেন্সাস অনুযায়ী যদি আমরা দেখি তবে কত দেখব? অলমোস্ট 943 ফিমেল বা উইমেন পার 1000 মেল। ওকে, এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে আমরা কাছাকাছি দেখতে পাবো 920, 930, 940, 980, অর্থাৎ আমরা বলতে পারবো 940। ওকে, চলো। Who wrote a book describing the theory of economic drain of India during British rule? ব্রিটিশ রুলে ইকোনমিক ড্রেন, ইন্ডিয়া থেকে যে ইকোনমিক ড্রেন আমাদের দেশের ধনসম্পদ বাইরে চলে যাচ্ছিল এবং বাইরের দেশে মানে ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে তারা ফুলে ফেপে উঠছিল এবং আমাদের দেশের মানুষজন গরিব হচ্ছিল, এই যে থিওরি একটি ডেটার মাধ্যমে বা স্ট্যাটের মাধ্যমে, স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে খুব ভালোভাবে কে দেখিয়েছিলেন? লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি। তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। তার খুব বিখ্যাত একটি বই আছে যেটির নাম হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ক্লিয়ার? এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বই দাদাভাই নওরোজি তিনি দেখিয়েছিলেন এই ইকোনমিক ড্রেন। চলো নেক্সট। সিলেক্ট দ্য কারেক্ট আনসার অ্যাবাউট দ্য ইন্ডিয়ান স্টেট ইন হেলথ সেক্টর। হেলথ সেক্টরের যে এখানে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্ট আমাদেরকে বার করতে হবে। কেরালা ইজ দ্য বেস্ট পারফর্মার ইন টার্ম অফ এক্সপেক্টেন্সি এট বার্থ বোথ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য লাস্ট ডেকেড। অর্থাৎ এখানে যে 10 বছরের যে টাইম পিরিয়ড এখানে বলছে কেরালা বেস্ট পারফর্মার কিসে? লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, অর্থাৎ জন্মাবার পর বাচ্চাদের বেঁচে থাকার হার, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কেরালা একদম বেস্ট। এই ডেটা একদম ঠিক। 2 নম্বরে আছে, বিতে আছে মধ্যপ্রদেশ ইজ দ্য ওয়ার্স্ট ইন টার্মস অফ লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, এটিও ঠিক আছে। মধ্যপ্রদেশ শেষের দিকে আছে। The highest birth rate in India is found in Goa. গোয়াতে বলছে highest birth rate, সবথেকে বেশি বার্থ রেট। আমরা যদি দেখি স্ট্যাট তবে আমরা দেখব ইউপি বা উত্তরপ্রদেশ, এখানে আমাদের যে হাইয়েস্ট বার্থ রেট সেটি ইউপিতে দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে বোথ এ এন্ড বি সেটি ঠিক, সি নাম্বার সেটি ভুল। ইউপির যে সংখ্যা সেটি যদি তোমরা দেখো তবে দেখবে
24.4 per 1000 পপুলেশনে এই বার্থ রেট। ক্লিয়ার? চলো নেক্সট। India is said to be in the second stage of demographic transition because দেখো demographic transition মানে কি, এখানে যে অপশনস গুলো আছে আমরা যদি পড়ি, both birth and death rate are high। বি তে আছে birth rate is high but death rate is declining due to improving healthcare। সি তে আছে death rates and birth rates are falling। দেখো ডেমোগ্রাফিক ট্রানজিশন কি? ডেমোগ্রাফিক ট্রানজিশন মানে হচ্ছে কোনো একটি দেশ, ধরো কোনো একটি দেশ, সে দেশটি উন্নত হচ্ছে। ওকে, উন্নত যদি হয় বা আমরা বলতে পারি ধরো একটা ইন্ডাস্ট্রিয়াল একটি যে তার উন্নতি, সেই উন্নতি হচ্ছে বা আরো অন্যান্য কোনো উন্নতি হচ্ছে, তার ইকোনমিক্যাল উন্নতি হচ্ছে, তার এডুকেশনাল উন্নতি হচ্ছে, এই সমস্ত কিছু উন্নতি হওয়ার জন্য যে ডেমোগ্রাফিক জনসংখ্যার নানান সূচক সেগুলো ঠিকঠাক হচ্ছে, সেগুলো বেটারের দিকে যাচ্ছে, সেটিকে আমরা বলতে পারবো ডেমোগ্রাফিক ট্রানজিশন। এখন এটির আমরা মূলত তিনটি স্টেপ বলতে পারি বা তিনটি স্টেজ বলতে পারি, 1, 2, 3, তিনটি স্টেজ। এখন প্রথম স্টেজ কি? যখন ইকোনমিক্যাল যে প্রবলেম, সেই প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ দেশের ইকোনমিক্যাল এডুকেশনাল উন্নতি হয়নি, অর্থাৎ এডুকেশন এখনো ঠিকঠাক নেই, মেডিকেল ফ্যাসিলিটি ঠিকঠাক নেই, এই রকম সিচুয়েশনে কি হবে? বার্থ রেট হবে হাই, তার সঙ্গে ডেথ রেট, মৃত্যুর হার, সেটিও হাই হবে। কেন? ডেথ রেট হাই, মেডিকেল ফ্যাসিলিটিস ভালো নেই, বার্থ রেট হাই, এডুকেশনের এখনো খুব ঠিকঠাক হয়নি, সেই জন্য দুটোই হাই। কিন্তু যখন এই যে ইকোনমিক্যাল উন্নতি বা এডুকেশনাল উন্নতি সেটি যখন স্টার্ট হয়েছে, সেই সময় আমরা কি বলতে পারবো? বার্থ রেট সেটি হাই বাট ডেথ রেট এটি কিছুটা হলেও কমছে, অর্থাৎ লো। কেন লো? কারণ মেডিকেল ফ্যাসিলিটিস খুব ভালো হয়ে গিয়েছে। এবার আমাদের যখন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড বা বলতে পারি খুব ভালো যখন ইকোনমিক্যাল উন্নতি হয়ে গেছে বা এডুকেশনাল উন্নতি হয়ে গেছে, সেই সময় আমরা বলবো এডুকেশন যেহেতু খুব ভালো হয়ে গিয়েছে, তাহলে বার্থ রেট এটিও লো হয়ে গেছে, মেডিকেল ফ্যাসিলিটিস উন্নতি হওয়ার জন্য ডেথ রেট এটিও লো হয়ে গিয়েছে, অর্থাৎ থার্ড নাম্বার স্টেজে আমাদের এরকম হবে। এখন আমরা যদি দেখি, আমরা এখনো এই 2 নাম্বার স্টেজে আছি, বার্থ রেট এটি হাই আছে বাট ডেথ রেট এটি কমে গেছে, কারণ আমাদের যে মেডিকেল ফ্যাসিলিটিস এটি খুব উন্নতি হয়েছে। তাহলে আমরা বি নাম্বার অপশন দেখে বলতে পারবো বার্থ রেট ইজ হাই বাট ডেথ রেট ইজ ডিক্লাইনিং ডিউ টু ইমপ্রুভিং হেলথ কেয়ার। একদম ক্লিয়ার, একদম ইজি। চলো নেক্সট। People below poverty line in India are classified as much based on whether they are entitled to a minimum prescribed food basket, they get work for minimum number of days in year, they belong to minority groups, their daily wages follow below prescribed minimum wages। এখন এখানে যে বিলো পভার্টি লাইন বা বিপিএল এর কথা বলা হয়েছে, বিপিএল এটিকে মেইনলি ফুড বাস্কেটের উপর এটিকে ডিপেন্ড করে তৈরি করা হয়, অর্থাৎ মানুষ কতটা খাবার খেতে পাচ্ছে, কতটা ক্যালোরি পাচ্ছে তার উপর ডিপেন্ড করে হয়। আর এটি টেন্ডুলকার কমিটি, এই টেন্ডুলকার কমিটির যে প্রেসক্রাইবড রেকমেন্ডেশন তার উপর ডিপেন্ড করে সাধারণত করা হয়, যেখানে বলা হয় রুরাল এরিয়া গ্রামের দিকে 2400 ক্যালোরি এই পরিমাণ পুষ্টি যদি পায়, তবে আমরা এর উপরে বলবো মানুষ এপিএল অর্থাৎ অ্যাবাভ পভার্টি লাইন। তার নিচে অর্থাৎ 2400 ক্যালোরি যদি না খেতে পাই বা না পাই, তবে আমরা বলবো বিপিএল। তেমনি আরবান এরিয়াতে 2100 ক্যালোরি এই পরিমাণ যদি পুষ্টি না পায়, তবে আমরা বলবো বিপিএল আরবান এরিয়ায়। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সিস্টেম, এটিকে বলা হয় ফুড বাস্কেট, অর্থাৎ এ নাম্বার অপশনে যে ফুড বাস্কেটের কথা বলা হয়েছে সেটি এখানে আমরা বলবো সঠিক। Which of the following is likely to cause a current account deficit in India? তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কেন হয়? অপশনস আছে রিডিউসড এক্সাইজ ডিউটিজ অন স্পোর্টস ইউটিলিটি ভেহিকলস, মানে কি এসইউভি এর যে এক্সাইজ ডিউটি সেটিকে কমানো হয়েছে। আবার আছে রিডিউসড ডিউটিজ অন গোল্ড, ব্যান অফ এক্সপোর্ট অফ অনিয়ন্স। দেখো এখানে যেটি বলা হয়েছে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কখন হবে? যখন ইম্পোর্ট বেড়ে যাবে, এক্সপোর্ট কমবে, অর্থাৎ ইম্পোর্ট অনেক বেশি হচ্ছে, এক্সপোর্ট অনেক কম, অর্থাৎ এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সকে আমরা বলতে পারি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট।
এখন প্রথম যে অপশন, এই প্রথম অপশন যদি আমরা দেখি, এখানে বলেছে যে এর এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের কারণগুলি কি হতে পারে। দেখো, রিডিউসড এক্সাইজ ডিউটিজ অন স্পোর্টস ইউটিলিটি ভেহিকলস, অর্থাৎ এসইউভি তে যদি এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এসইউভির ডিমান্ড বেড়ে যাবে, আর এসইউভির যদি ডিমান্ড বাড়ে তাহলে আমাদের এসইউভি তে ইম্পোর্ট বাড়বে, ইম্পোর্ট যদি বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে আমাদের এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এটিও বাড়তে থাকবে, অর্থাৎ প্রথম অপশন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেটিকে বাড়াতে সাহায্য করছে। তেমনি রিডিউসড ডিউটিজ অন গোল্ড, তাহলে দেখো এখানে যে ডিউটিস বা কাস্টম ডিউটি বা যে ডিউটির কথা বলা হয়েছে এটি যদি কমিয়ে দেওয়া হয় তবে কি হবে, মানুষের ডিমান্ড বাড়বে, ট্যাক্স কম দিতে হচ্ছে, সুতরাং এখানেও আমাদের ইম্পোর্ট বাড়ছে, তাহলে ইম্পোর্ট যদি বাড়ে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরো বাড়ছে। তেমনি ব্যান অফ এক্সপোর্ট অফ অনিয়ন্স, প্রথমত এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এইটিকে যদি ঠিকঠাক করতে হয়, মানে এটিকে যদি ফিক্স করতে হয় তবে আমাদের এক্সপোর্টকে বাড়াতে হবে, বাট এখানে ব্যানের কথা বলা হয়েছে, তাহলে ব্যানই যদি করে দিই, আমাদের এক্সপোর্টই যদি কম হয় তাহলে স্বাভাবিকভাবে এখানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরো বাড়বে। অর্থাৎ এখানে তিনটি অপশনে একদম সঠিক কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়ানোর জন্য। ক্লিয়ার? চলো নেক্সট। National income calculated at current price in India has shown a tendency to rise at a faster rate than nominal income at constant prices. দেখো এখানে যেটা বলা হয়েছে যে কারেন্ট প্রাইস, এখানে যে ন্যাশনাল ইনকাম কারেন্ট প্রাইসে, আবার বলা হয়েছে কনস্ট্যান্ট প্রাইসে। কারেন্ট প্রাইস মানে কি, মানে হচ্ছে বর্তমান সময়ে আমি ন্যাশনাল ইনকাম যেটিকে এখন যদি পরিমাপ করি সেটিকে আমরা বলতে পারবো কারেন্ট প্রাইস। কনস্ট্যান্ট প্রাইস কি, কনস্ট্যান্ট প্রাইস 2023-এ এই সময়েও 2011-12 সালের যে প্রাইস, সেই প্রাইস রেটকে বেস ধরে, অর্থাৎ বেস ধরে তার উপর ডিপেন্ড করে এই ন্যাশনাল ইনকাম এটিকে পরিমাপ করা হচ্ছে। এখন এটিকে আমরা বলতে পারবো কারেন্ট প্রাইস, কনস্ট্যান্ট প্রাইস। ওকে, কনস্ট্যান্ট প্রাইস এটি কেন করা হয়, দেখো মূলত এখন যদি প্রত্যেক বছর ন্যাশনাল ইনকাম যদি কারেন্ট প্রাইসে করা হয় তবে কি হবে, তবে সেখানে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা হচ্ছে না, অর্থাৎ এখানে মেইনলি ইনফ্লেশনকে অ্যাড করার জন্য এই কনস্ট্যান্ট প্রাইসে ন্যাশনাল ইনকাম পরিমাপ করা হয়। ওকে, কনস্ট্যান্ট প্রাইসে ন্যাশনাল ইনকাম পরিমাপ করা হয়। তাহলে অপশন যদি দেখি, জেনারেল প্রাইস লেভেল হ্যাজ বিন রাইজিং ফার্স্ট, তাহলে এই যে জেনারেল প্রাইস লেভেল অর্থাৎ ইনফ্লেশনের ব্যাপারে, এই ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার জন্য আমরা বলতে পারবো যে কনস্ট্যান্ট প্রাইস আমরা ইউজ করছি সেটি কত 2011-12, বাট এরকম আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি 2017-18 এই ইয়ারকে বেস ইয়ার ধরে ন্যাশনাল ইনকাম এটিকে পরিমাপ করা হবে। ওকে, চলো নেক্সট। Which among the following is popularly known as mercantile law of India? মার্কেন্টাইল ল মানে কি, মার্কেন্টাইল ল মানে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের যে ল, অর্থাৎ ব্যবসায়িকদের ল, সেটিকে বলা হয় মার্কেন্টাইল ল। এখানে যে অপশনস গুলো আছে, কন্ট্রাক্ট ল, ল অফ টর্টস, আর আছে লেবার ল, প্রপার্টি ল। দেখো কন্ট্রাক্ট ল, এই কন্ট্রাক্ট ল ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটি এই 1872 এটির খুব ইম্পর্টেন্স রয়েছে কমার্শিয়াল যে ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনে, সেখানে এই কন্ট্রাক্ট এটি যে এনফোর্স করা হচ্ছে, মানে সঠিকভাবে এনফোর্স করা হচ্ছে সেটিকে দেখা হয় এর যে ফ্রেমওয়ার্ক। এখন কন্ট্রাক্ট কি, কন্ট্রাক্ট মানে হচ্ছে দুটো পার্টি রয়েছে বা দুজন পার্টি রয়েছে, তাদের মধ্যে কিছু গুডস এন্ড সার্ভিসের আদান প্রদান হচ্ছে, এটি যে সঠিকভাবে আদান প্রদান হবে এবং তার রিটার্নে তার মূল্য তিনি পাবেন, এটিকেই যখন লয়ের মাধ্যমে এটিকে যখন লিগ্যাল ওয়েতে ফিক্স করা হয়, এর যে এনফোর্স বাই ল যাকে বলা হয়, এটি যখন করা হয় এটিকে বলা হয় কন্ট্রাক্ট। ওকে, তাহলে আমরা বলতে পারবো এই ল কি, মার্কেন্টাইল ল। চলো নেক্সট। Collateralized borrowings and lending obligation, অর্থাৎ CBLO is a money market instrument, monetary policy instrument, investment আর capital market instrument। দেখো collateralized borrowing and lending obligation মানে কি, এই যে CBLO, এই CBLO RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
2003 সালে এটিকে স্টার্ট করে, যেখানে কি বলা হয়, যেখানে বলা হয় কোনো একজন বড়োয়ার তিনি যখন ধার নিচ্ছেন বা তিনি যখন লোন নিচ্ছেন সেখানে কোল্যাটারাল বা সিকিউরিটি হিসেবে কিছু রাখতে হবে। ওকে, সিকিউরিটি হিসেবে কিছু রাখতে হবে। এখানে যেটা বলা হয়েছে কোল্যাটারালাইজ বরোইং এন্ড লেন্ডিং অব্লিগেশন, এটি মূলত শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ একদিন থেকে, অর্থাৎ এক ডে থেকে এক ইয়ার, এইরকম টাইম পিরিয়ডের জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে সিকিউরিটি রাখা হয় সেটির জন্য এই সিবিএলও এটিকে ইউজ করা হয়। তবে এটিকে আমরা কি বলবো, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, এটিকে আমরা বলবো মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? The concept of universal banking was implemented in India on the recommendation of Abid Hussain Committee, R.H. Khan Committee, SP Committee, আর আছে Y.H. Malegam Committee। দেখো, ইউনিভার্সাল ব্যাংকিং মানে কি? ইউনিভার্সাল ব্যাংকিং, প্রথমত এই ইউনিভার্সাল ব্যাংকিং এর যে কনসেপ্ট, এটি R.H. Khan কমিটি 2013 সালে R.H. Khan কমিটি রেকমেন্ড করে। এখন ইউনিভার্সাল ব্যাংকিং মানে কি? মানে হচ্ছে এই একটি ব্যাংকিং কনসেপ্ট যেখানে যারা যে কমার্শিয়াল ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক নানান রকম ফাইন্যান্সিয়াল সার্ভিস দেবে, যেখানে ডিপোজিট থাকবে, উইথড্রল থাকবে, ইন্স্যুরেন্স থাকবে, নানান যে স্কোপ, অর্থাৎ একটি ফাইন্যান্সিয়াল সেক্টরের যে নানান স্কোপ, সে সমস্ত কিছু যখন এক জায়গায় আমরা পাচ্ছি, সাধারণ জনগণ পাচ্ছি, সেটিকে আমরা বলতে পারি ইউনিভার্সাল ব্যাংকিং। এখানে R.H. Khan কমিটি 2013 সালে তিনি এই ইউনিভার্সাল ব্যাংকিং এর কনসেপ্ট তিনি রেকমেন্ড করেন। ওকে, মেইনলি এটি করা হয় স্মল বিজনেস তাদের জন্য, আর লো ইনকাম হাউসহোল্ডস মানে যারা লো ইনকাম, যাদের ইনকাম কম, তাদের জন্য মেইনলি এটি করা হয়েছিল। ওকে, চলো নেক্সট। Narasimham Committee recommendations are regarding which sector? Banking, industries, rural services. প্রথমত আমি বারবার বলি, যখনই এই প্রশ্নটি করে তখনই একবার করে বলি, সেটি কি? নারসিমহাম একজন হচ্ছেন এম নারসিমহাম, আর আরেকজন হচ্ছেন পিবি নারসিমহা। একটু নামটা আলাদা, বাট আমাদের মনে হবে নামটা খানিকটা কাছাকাছি। এখন এই নারসিমহাম কমিটি, এম নারসিমহাম, তিনি 1991 আবার 1997 দুটো আলাদা আলাদা কমিটি, সেখানে তিনি হেড ছিলেন। সেই সময় তিনি কিছু রেকমেন্ডেশন দেন। 1991 এর যে কমিটি, সেই কমিটিতে তিনি ফাইন্যান্সিয়াল সিস্টেম সম্বন্ধে কিছু রেকমেন্ডেশন দেন, অর্থাৎ আমরা বলতে পারবো ফাইন্যান্সিয়াল সিস্টেম। আবার 1997 তিনি ব্যাংকিং সেক্টর, এই ব্যাংকিং সেক্টরে বেশ কিছু ইম্পর্টেন্ট চেঞ্জেসের তিনি রেকমেন্ডেশন দেন। এখন এখানে যেটি বলা হয়েছে, প্রথমটি কখন? 1991 সেই সময় পিবি নারসিমহাম রাও তিনি ছিলেন প্রাইম মিনিস্টার। এখানে যেটি বলা হয়েছে, নারসিমহাম কমিটি রেকমেন্ডেশনস আর রিগার্ডিং হুইচ সেক্টর? কোন সেক্টর? ব্যাংকিং, ইন্ডাস্ট্রিজ, রুরাল সার্ভিসেস। সেটি কি? সেটি হবে ব্যাংকিং সেক্টর। চলো নেক্সট। The apex organization of industrial finance in India, IDBI, RBI, ICICI আর IFCI। দেখো, অ্যাপেক্স অর্গানাইজেশন মানে একদম টপে যে অর্গানাইজেশন আছে তাকে বলা হয় অ্যাপেক্স অর্গানাইজেশন। কিসের? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের যে একদম টপ ইন্ডাস্ট্রি, সেটি কি? সেটি হচ্ছে আইডিবিআই। আইডিবিআই মানে কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি 1964 এটি তৈরি করা হয়েছিল একটি অ্যাক্টের মাধ্যমে, যার কাজ কি? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের একদম টপ পজিশনে সমস্ত কিছুকে দেখা এবং সার্ভ করা, লার্জ স্কেল যে ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে। আবার আইডিবিআই কি? আইডিবিআই হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সাবসিডারি। আইডিবিআই এর হেডকোয়ার্টার কোথায় আছে? আইডিবিআই এর হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। ওকে, চলো নেক্সট। হোয়াট ইজ ফেমা? FEMA। প্রথমত FEMA মানে কি? FEMA মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এখানে যে FEMA ম্যানেজমেন্ট আছে এটি কিন্তু একবারে আসেনি। কেন আসেনি? 1973 তে কি তৈরি করা হয়? ফেরা।
FERA, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। কিন্তু এখানে যে রেগুলেশন কথাটি ছিল, এই রেগুলেশনের মাধ্যমে অনেক বেশি এটি স্ট্রিক্ট ছিল, অনেক বেশি এটি স্ট্রিক্ট থাকার জন্য যে ফরেন এক্সচেঞ্জ সেটি মার খাচ্ছিল। সেই জন্য সরকার এই ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টকে 1999 কিছুটা চেঞ্জ করে কি করে, ফরেন এক্সচেঞ্জ আরটিকে চেঞ্জ করে হয়ে যায় ম্যানেজমেন্ট অ্যাক্ট। অর্থাৎ এখানে শুধুমাত্র আর এর জায়গায় এম হয়। ক্লিয়ার? তাহলে 1999 কি হয়, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এক্ষেত্রে অনেক বেশি পরিমাণে যে ফরেন এক্সচেঞ্জ সেটিকে লিবারালাইজড করা হয়, ফ্রি ফ্লো বা মুক্ত করা হয়, স্বাধীন করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট। হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন 1969? আমরা জানি আমাদের যে ব্যাংকস গুলো রয়েছে সেই ব্যাংকস গুলো ন্যাশনালাইজেশন হয়েছিল কততে? প্রথমটি হয়েছিল 1969 এ 14টি ব্যাংক, পরে হয়েছিল 1980 তে আরো 6টি ব্যাংক, টোটাল 20টি ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। ন্যাশনালাইজেশন মানে কি? ন্যাশনালাইজেশন মানে হচ্ছে প্রাইভেট থেকে সেই সমস্ত ব্যাংককে পাবলিক বা সরকারের আন্ডারে আনা হয়েছিল। তাহলে এখানে 1969 এ কতগুলো ব্যাংকের কথা বলা হয়েছে? 14 ব্যাংকস। চলো নেক্সট। সিডবি স্ট্যান্ডস ফর, সিডবি কি? সিডবি মানে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক যে সমস্ত স্মল ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের জন্য এখানে মেইনলি ক্রেডিট ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়। এটি কখন স্টার্ট করা হয়? এটি 1990 তে পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে এটিকে স্টার্ট করা হয়। হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে লখনৌতে। লখনৌ কোথায়? ইউপি, লখনৌ। ওকে, লখনৌ কোথায় আছে? ইউপিতে। ক্লিয়ার? তাহলে সিডবি কোথায়? সিডবি আছে লখনৌতে। চলো নেক্সট। দ্য 1 রুপি নোট বিয়ার্স দ্য সিগনেচার অফ, 1 টাকার যে নোট সেই নোটে কার সিগনেচার থাকে? আমরা জানি 1 টাকার নোট আর তার সাথে যে কয়েন সেগুলো 1 টাকার নোট, 1 রুপি নোট আর তার সঙ্গে কয়েন কে ইস্যু করে? ফাইন্যান্স মিনিস্ট্রি ইস্যু করে। কিন্তু অন্যান্য যে নোটস গুলো রয়েছে আদার নোটস এগুলো কে ইস্যু করে? এগুলো ইস্যু করে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখন এখানে যেটা বলা হয়েছে 1 রুপি নোট, এই 1 রুপি নোট এখানে কার সিগনেচার থাকে? এখানে মেইনলি ফাইন্যান্স সেক্রেটারি সিগনেচার থাকে। ওকে, কোনো ফাইন্যান্স মিনিস্টারের সিগনেচার থাকে না। কিন্তু আন্ডারে কি থাকে, মানে কার আন্ডারে এটি কাজ হয়? এটি ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে কাজ হয়। বাট এখানে সিগনেচার কিন্তু ফাইন্যান্স মিনিস্টারে থাকে না। ওকে, তাহলে ফাইন্যান্স সেক্রেটারি এখানে সিগনেচার থাকে। আর অন্যান্য যে নোটস গুলো থাকে সেখানে আরবিআই গভর্নরের সিগনেচার থাকে। চলো নেক্সট। ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইজ কম্পাইলড বাই, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, এই ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া এটি কার দ্বারা কম্পাইল করা হয়? ফাইন্যান্স কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। দেখো, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এটি কার আন্ডারে থাকে? এটি থাকে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তোমরা জানো MOSPI বা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, তার আন্ডারে CSO কাজ করে। এই CSO কি করে? ইন্ডিয়ার যে ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স, যেমন এর মধ্যে কি কি আছে? জিডিপি আছে, জিএনপি আছে বা আরো নানান যে ইন্ডিকেটরস, এই সমস্ত কিছুকে কম্পাইল করে এবং কম্পাইল করার পর ন্যাশনাল ইনকাম সেটিকে পাবলিশ করা হয়। আচ্ছা, CSO যখনই বললাম তাহলে এখানে আরেকটি আছে কি? NSSO। এই NSSO কি? NSSO যেটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এর মাধ্যমে সাধারণত যে সোশিও ইকোনমিক ডেটা, সেই সমস্ত ডেটাকে কম্পাইল করা এবং পাবলিশ করা হয়। তার মধ্যে কি আছে? আনএমপ্লয়মেন্ট আছে, এডুকেশন আছে, হেলথ কেয়ার আছে, এই সমস্ত কিছু আছে কোথায়? NSSO এর মধ্যে। আর CSO সাধারণত জিডিপি জিএনপি এর উপর কাজ করে, অর্থাৎ ন্যাশনাল ইনকামকে পাবলিশ করে। চলো নেক্সট, একদম ইজি। The basic regulatory authority for mutual funds and stock exchange lies within, দেখো এখানে যেটি বলা হয়েছে রেগুলেটরি অথরিটি ফর মিউচুয়াল ফান্ডস এন্ড স্টক এক্সচেঞ্জ, তোমরা খুব ভালোভাবে জানো স্টক এক্সচেঞ্জের অ্যাপেক্স ইনস্টিটিউশন যে রেগুলেট করে সেটি কি? সেটি হচ্ছে সেবি। সেবি মানে কি? স্টক এক্সচেঞ্জ, স্টক সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কত সালে তৈরি করা হয়েছিল? দেখো, এটিকে
1988 এ তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে কোনো রকম স্ট্যাচুটরি পাওয়ার ছিল না। পাওয়ার ছিল না মানে কি, কোনো পার্লামেন্টের পাওয়ার ছিল না। এই পার্লামেন্টের পাওয়ার কখন দেওয়া হয়েছিল? 1992 তে এর পাওয়ার দেওয়া হয়েছে। আর সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। আমরা তাহলে বলতে পারবো হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। একদম ইজি। চলো নেক্সট। The main function of Exim Bank is Exim Bank, এই Exim Bank কততে শুরু হয়েছিল? 1981 এ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ব্যাংক, যেখানে মেইনলি এক্সপোর্ট কে প্রমোট করা হয় এবং ইম্পোর্ট কে ফ্রি ফ্লো করা হয়। যার মানে কি, মানে ইম্পোর্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা মানে এক্সিম ব্যাংকের মাধ্যমে এক্সপোর্ট কে মেইন প্রাধান্য দেওয়া হয়, যাতে ইম্পোর্ট আর এক্সপোর্টের যে ব্যালেন্স বা ট্রেড ডেফিসিট সেটি যাতে ঠিকঠাক থাকে, বা ব্যালেন্স অফ পেমেন্টের যে খাতা সেই খাতা যেন একদম ঠিকঠাক থাকে, এটির জন্য এই এক্সিম ব্যাংক কাজ করে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য মেইন ফাংশন অফ এক্সিম ব্যাংক কি? এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে সি নাম্বার অপশন তোমরা দেখতে পাচ্ছ, টু প্রমোট এক্সপোর্ট এন্ড কার্টেল ইম্পোর্টস। অ্যাকচুয়ালি কার্টেল ইম্পোর্টস বলাটা ভুল হবে, যে ইম্পোর্টস কে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করা হয়, একদম বন্ধ করার চেষ্টা হয় না। মেইনলি যেটা করা হয় যে ইম্পোর্ট কে কিছুটা রেস্ট্রিক্ট করা হয় এবং যার মাধ্যমে ফ্রি ফ্লো রাখা হয়, কিন্তু মেইনলি প্রমোশন করা হয় কাকে? এক্সপোর্ট কে। চলো নেক্সট। The liabilities of commercial bank, time deposit, security deposit, security holdings, আর আছে demand deposit, আর আছে advances from central bank। এখন দেখো liabilities মানে কি? মানে হচ্ছে ধরো এখানে ব্যাংক আছে, এখন তুমি এখানে টাকা জমা দিয়ে এলে, অর্থাৎ তুমি টাকা জমা দিয়ে আসছো, অর্থাৎ তুমি যখন টাকাটি চাইবে ব্যাংক তোমাকে ফেরত দিতে বাধ্য হবে। এটাই হচ্ছে লায়াবিলিটিস, এটাই হচ্ছে লায়াবিলিটিস। এখন এই লায়াবিলিটিস অফ কমার্শিয়াল ব্যাংক আর টাইম ডিপোজিট, টাইম ডিপোজিট মানে কি? টাইম সাপেক্ষভাবে তুমি যখন কোনো কিছুকে জমা রাখছো, ডিপোজিট করছো, সেটিকে বলতে পারবো টাইম ডিপোজিট। যার মধ্যে আছে ফিক্সড ডিপোজিট, কিছু বছর কিছু মাসের জন্য তুমি ফিক্সড ডিপোজিট রাখছো, আর কি রেকারিং ডিপোজিট, অর্থাৎ অল্প অল্প করে রাখছো কিছু বছরের জন্য। আবার কি আছে? সিকিউরিটি হোল্ডিংস, ডিমান্ড ডিপোজিটস, আর আছে অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক। ডিমান্ড ডিপোজিট মানে কি? ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে আজ তুমি টাকা রাখলে সঙ্গে সঙ্গে তুমি চাইতে পারো, যার মধ্যে কি আছে? সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা বলতে পারবো 1 আর 3 নাম্বার এগুলো হচ্ছে লায়াবিলিটিস, তুমি দিচ্ছ, চাইবে, তুমি পাবে। অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক, অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক মানে কি? অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মানে হচ্ছে আরবিআই, এই আরবিআই এর কাছ থেকে যে অ্যাডভান্স পাওয়া যায় বা লোন পাওয়া যায় কমার্শিয়াল ব্যাংকের, সেটি, অর্থাৎ সেটিও আমরা বলতে পারবো যে কমার্শিয়াল ব্যাংকের লায়াবিলিটিস। এখানে যে সিকিউরিটি হোল্ডিংস এর কথা বলা হয়েছে, এই সিকিউরিটি হোল্ডিংস কিন্তু কোন রকম লায়াবিলিটিস নয়, বাট এটিকে আমরা একটি অ্যাসেট বলতে পারি। এটিকে আমরা একটি অ্যাসেট, এই অ্যাসেট বলতে পারি। তাহলে আমরা বলতে পারবো লায়াবিলিটিস কি? লায়াবিলিটিস হচ্ছে 1, 3 আর 4। নেক্সট, which of the following statements regarding regional rural banks in India is correct? Regional rural banks, এটি এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে কোনটি সঠিক আমরা দেখব। The basis aim of setting up RBPS to develop rural economy, রিজিওনাল রুরাল ব্যাংক, তোমরা বুঝতেই পারছো এখানে রুরালের ইকোনমির কথা বলা হয়েছে, অর্থাৎ রুরাল ইকোনমিকে উন্নতি করার জন্য এটিকে তৈরি করা হয়েছিল। আবার কি আছে? The area of RBPS is limited to a specific region comprising one or more districts, কিছু কিছু ডিস্ট্রিক্টস এর ক্ষেত্রে আরআরবি কাজ করে, এটিও ঠিক আছে। 3 নম্বরে কি আছে? RRBs are sponsored by commercial bank। দেখো এখন এই আরআরবি এটি কার আন্ডারে থাকে? মেইনলি থাকে ফাইন্যান্স মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে থাকে, কিন্তু থাকলেও মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারশিপে থাকলেও এই ব্যাংক যখন কাজ করে, ব্যাংক কিন্তু কাজ করে 3টি ভাগে। কেমন? সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে 50% এর মধ্যে শেয়ার থাকে কোন একটি যে আরআরবি তার ক্ষেত্রে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে এখানে 50%, এখানে না সেন্ট্রাল গভর্নমেন্ট 50% না, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 15%, 15% এখানে শেয়ার দিচ্ছে, কিন্তু কমার্শিয়াল ব্যাংক কোন একটি ব্যাংকে এখানে স্পেশাল স্পন্সর দিতে হবে, মানে কোন একটি কমার্শিয়াল ব্যাংকে, ধরো সেটি এসবিআই হতে পারে বা পিএনবি হতে পারে, তাহলে সেই কমার্শিয়াল ব্যাংকের শেয়ার কত থাকবে? 50%। তাহলে কমার্শিয়াল ব্যাংকের শেয়ার কত থাকবে? 50%। আর যে স্টেটে এটি স্থাপন করা হবে সেই স্টেটের শেয়ার কত থাকবে? সেই স্টেটের শেয়ার থাকবে 35%। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি আরআরবিস আর স্পন্সর্ড বাই কমার্শিয়াল ব্যাংক,
এই যে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে মেইনলি এটাকে স্পন্সর করা হয়, তাহলে আমরা বলতে পারবো তিনটি অপশনই একদম কারেক্ট। ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ, ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুলস বলতে পারি আমরা, যার মাধ্যমে আরবিআই কি করে? আরবিআই মার্কেটে যদি ইনফ্লেশন থাকে সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করে মেইনলি। এখন আরবিআই এর কাজ ব্যাংক রেট কিভাবে কাজ করে? ব্যাংক রেটকে আমরা বলতে পারবো লং টার্ম লেন্ডিং। মানে কি? আরবিআই যখন ব্যাংকে বা কমার্শিয়াল ব্যাংকে টাকা লং টার্মের জন্য লেন্ড দিচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটিকে বলবো ব্যাংক রেট। কিন্তু রেপো রেট কি? রেপো রেট আমরা আগে পড়েছিলাম। এই রেপো রেট কি? রেপো রেট হচ্ছে শর্ট টার্ম লেন্ডিং, অর্থাৎ ডে টু ডে লিকুইডিটি, ব্যাংকের যে লিকুইডিটি সেটিকে যখন ঠিকঠাক রাখার জন্য এই রেপো রেট ইউজ করা হয়, সেক্ষেত্রে আরবিআই এর কাছ থেকে ব্যাংক লেন্ড করে বা ধার করে। আর ব্যাংক রেট কি? বেশি দিনের জন্য বা বেশি সময়ের জন্য যখন আরবিআই এর কাছ থেকে ব্যাংক নেয়, সেটিকে আমরা বলবো ব্যাংক রেট। এবার এই টাকাগুলো নেওয়ার পর কি হয়? এইগুলো নানান যে বিজনেস বা মানুষ, তারা লোন হিসেবে ব্যাংকের কাছ থেকে নিতে পারে। ওকে, তাহলে এগুলো আবার মানুষের হাতে যায়, অর্থাৎ এগুলো মার্কেটে চলে যাচ্ছে। তাহলে ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ আরবিআই লেন্ডস টু কমার্শিয়াল ব্যাংক। আরবিআই কাকে দিচ্ছে? কমার্শিয়াল ব্যাংকে দিচ্ছে। চলো নেক্সট। Interest payable on savings bank account in India not regulated by RBI, regulated by central government or regulated by state government. দেখো, interest payable on savings account, আমরা যদি দেখি যে আরবিআই রেগুলেশনস, সেখানে কি দেখতে পাবো? সেখানে দেখতে পাবো যে সমস্ত যে কমার্শিয়াল ব্যাংক আর তার সাথে যে কোঅপারেটিভ ব্যাংকস গুলো রয়েছে, সেখানে একটা মিনিমাম ইন্টারেস্ট রেট, এই মিনিমাম ইন্টারেস্ট রেট বা মিনিমাম ইন্টারেস্ট রেট এটি রাখতে হবে, যেটি কত? 3.5%। অর্থাৎ এটি আরবিআই এর একটি গাইডলাইন্স। যদিও হায়ার, আরো বেশি যে রেট, মানে যে রেট গুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাংক রেগুলেট করতে পারবে, কিন্তু মিনিমাম রেট, এই মিনিমাম রেটটি কে কন্ট্রোল করে? মিনিমাম রেট কন্ট্রোল করে সেটি হচ্ছে আরবিআই। তাহলে আমরা বলতে পারবো রেগুলেটেড বাই আরবিআই। ওকে, রেগুলেট বাই আরবিআই। আর আরবিআই মাঝে মাঝে রিভিউ করে যে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেট ঠিকঠাক আছে কিনা। Which regulatory authority has revamped the panel on alternative investment? Alternative investment এর এখানে যেটা বলা হয়েছে which regulatory authority has revamped মানে কি? নতুন করে যখন কোনো কিছুকে তৈরি করা হয় বা সূচনা করা হয়, সেটাকে আমরা বলতে পারি রিভ্যাম্পড। তাহলে এখানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, এটিকে নতুন করে সূচনা করে কোন রেগুলেটরি অথরিটি? আরবিআই, ইরডা, সেবি আর পিডিআরএ। এখন এটিকে রিভ্যাম্পড করেছে কে? এটিকে রিভ্যাম্প করেছে সেবি। সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যার কাজ কি? যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, তাদেরকে রক্ষা করা। এখন আমরা জানি সেবির অনেকগুলো কমিটি রয়েছে। এই কমিটির কাজ কি? নানান ইস্যুতে তারা নানান অ্যাডভাইস করে। তার মধ্যে একটি কমিটি কি? তার মধ্যে একটি কমিটি আছে AIPAC বা AIPAC, মানে যাকে আমরা বলি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট পলিসি অ্যাডভাইজারি কমিটি। এখন এই AIPAC এটি স্টার্ট করা হয় কত সালে? এটি স্টার্ট করা হয় 2015 সালে, যেটি সেবিকে যেটি কিছু যেই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট সেটিকে প্রমোট করে। এই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কাদের জন্য? মানে হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, যারা প্রাইভেট ইকুইটি বা হেজ ফান্ড এই সমস্ত কিছুতে ইনভেস্ট করে, তাদের জন্য মেইনলি, মানে প্রাইভেট যারা ইনস্টিটিউশন তাদের জন্য। ক্লিয়ার? তাহলে which regulatory authority has revamped the panel on alternative investment? সেটি কি? সেটি হচ্ছে সেবি। Who works as RBI's agent at places where it has no offices of its own? অর্থাৎ আমরা জানি আরবিআই হচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে অ্যাপেক্স ইনস্টিটিউশন ব্যাংকিং এর, কিন্তু এই আরবিআই এর সমস্ত জায়গায় ইন্ডিয়াতে অফিস নেই। কিন্তু আমরা জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত জায়গায়, অলমোস্ট সমস্ত জায়গায় তার অফিস রয়েছে। তাই যেখানে যেখানে আরবিআই এর কাজ দরকার, সেখানে যদি আরবিআই এর অফিস না থাকে, তখন সেই সমস্ত কাজ কার মাধ্যমে করা হয়? এসবিআই এর মাধ্যমে করা হয়। তাহলে আমরা বলতে পারি আরবিআই এর এজেন্ট কাকে বলা হতে পারে? সেটি কি? সেটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, মানে এখানে ডিপোজিট, লোন দেওয়া বা কারেন্সি এক্সচেঞ্জ এই সমস্ত কিছু হতে পারে। চলো নেক্সট। A public debt officer works as investment banker to the public commercial banks, RBI governor. এখন এই পাবলিক ডেট অফিসার
এই পাবলিক ডেট অফিসার তাকে আমরা বলতে পারবো গভর্নমেন্ট অফিসিয়াল। গভর্নমেন্ট অফিসিয়াল তার কাজ কি, গভর্নমেন্টের মানে সরকারের বরোয়িং যেগুলো ধার করবে এবং তার সাথে যে ডেট গুলো হবে মানে ঋণ হবে সেগুলোকে ম্যানেজ করা। তাহলে a public debt officer works as investment banker to the government, okay, to the government। আর এই পাবলিক ডেট অফিসার বা পিডিও যার মুখ্য কাজ, অন্যতম একটি মুখ্য কাজ কি, গভর্নমেন্টের যে সিকিউরিটিজ মানে ট্রেজারি বিলস বা গভর্নমেন্ট বন্ড এই সমস্ত কিছুকে ইস্যু করা। ক্লিয়ার? চলো, হু মিন্স দ্য কয়েন্স ইন ইন্ডিয়া, একটু আগে বললাম যে শুধুমাত্র কয়েন আর তার সাথে 1 টাকার যে নোট সেগুলো ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে মিন্ট করা হয়, ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে মিন্ট করা হয়। আর বাকি যে নোটস মানে বড় নোটস এই সমস্ত নোটস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে ইস্যু করা হয়। দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, প্রথমত শুধুমাত্র ইন্ডিয়ার না, ইন্ডিয়া তার সাথে এশিয়া, তার যে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ সেটি কি, সেটি হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটি দালাল স্ট্রিটে আছে। দালাল স্ট্রিট কোথায় আছে? মুম্বাইয়ে। ওকে, আর এটি কত সালে এটি স্টার্ট করা হয়েছিল? 1875 এ এই স্টক এক্সচেঞ্জ। RBI revision of repo and reverse repo rate by 10 basis points implies which among the following fractions? দেখো প্রথমত বেসিস রেট কি, ধরো এখন বললাম যে রেপো রেট হচ্ছে 6% এবং একে 10 বেসিস পয়েন্ট বা বিপিতে বাড়ানো হয়েছে, তাহলে কত হবে? অর্থাৎ এটি হবে 6.1%। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 0.1% হয় 10 বিপি অর্থাৎ বেসিস পয়েন্টস। তাহলে এখানে আমরা বলতে পারবো 0.1% এর জন্য 10 বেসিস পয়েন্ট হয়, অর্থাৎ 100 পয়েন্ট যখন বাড়ানো হবে তখন সেটি কত হবে? 1% বাড়ানো হবে। ক্লিয়ার? তাহলে 10 বেসিস পয়েন্টস মানে কত? মানে হচ্ছে 0.1%। চলো নেক্সট, which of the following is true about the restrictions of RBI? এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে কোন রেস্ট্রিকশনস কোনটি আরবিআই এর উপর রেস্ট্রিক্টেড রয়েছে? ইট ইজ নট টু কম্পিট উইথ কমার্শিয়াল ব্যাংকস, অর্থাৎ কমার্শিয়াল যে ব্যাংকস গুলো রয়েছে সেই ব্যাংকস গুলো আমরা জানি যে আরবিআই হচ্ছে সেন্ট্রাল অ্যাপেক্স ব্যাংক, অর্থাৎ সমস্ত ব্যাংকের একদম মাথায় থাকে। তাহলে এর কাজ হচ্ছে রেগুলেশন বা রেগুলেটেড করা কি মনিটারি পলিসি, ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমকে যখন রেগুলেট করা হচ্ছে তার মানে ব্যাংকিং অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংক তার সঙ্গে কম্পিট করা বা কম্পেয়ার করা উচিত না। ওকে, তাহলে প্রথমটি একদম সঠিক। আবার কি আছে? ইট ইজ নট অ্যালাউড টু পে ইন্টারেস্ট অন ইটস ডিপোজিট, এখানে যে ডিপোজিট গুলো হয় এই ডিপোজিট এইখানে কোনো রকম ইন্টারেস্ট পেমেন্টের ব্যাপার নেই। ইট ক্যানট এনগেজ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইন ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে শেয়ারস কেনা বেচার যে ট্রেড বা এই সমস্ত কিছুর যে এনগেজমেন্ট সেটি আরবিআই করতে পারবে না, এটিও ঠিক। আবার কি আছে? ইট ক্যানট অ্যাকুয়ার অর অ্যাডভাইস লোনস এগেইনস্ট ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি যে সমস্ত প্রপার্টি যেমন ল্যান্ড, কোন বিল্ডিং এই সমস্ত বিপরীতে লোন এটিকে অ্যাকুয়ার অথবা অ্যাডভাইস করতে পারবে না, দেওয়া বা নিতে এই সমস্ত কিছু পারবে না, এটিও ঠিক আছে। ইট ইজ প্রহিবিটেড ফ্রম পারচেসিং ইটস ওন শেয়ারস অর দ্য শেয়ারস অফ এনি আদার ব্যাংক অর এনি কোম্পানি গ্রান্টিং লোনস অন সাচ সিকিউরিটি, অর্থাৎ আরবিআই নিজের শেয়ারস বা অন্য কোনো ব্যাংকের শেয়ার সেই সমস্ত কিছু শেয়ার কেনাবেচা করতে পারবে না। ওকে, এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে আমরা বলতে পারবো প্রত্যেকটি আরবিআই কে প্রহিবিটেড করা আছে, অর্থাৎ বাধা দেওয়া আছে আগে থেকে। সি নাম্বার অপশন একদম সঠিক। চলো নেক্সট, which of the following is called a banker's check, demand draft? তার সঙ্গে আছে ডেবিট কার্ড, পে কার্ড, ফিক্সড ডিপোজিট। দেখো প্রথমত এই ডিমান্ড ড্রাফট একে আমরা বলতে পারি ব্যাংকার্স চেক, ডিমান্ড ড্রাফট বা ডিডি কখন দেওয়া হয়? দেখো ব্যাংকার্স চেক সেখানে আমরা কি বলতে পারবো যে কোনো একটা ব্যাংক, সে ব্যাংক কোনো একটা চেক তাকে ইস্যু করছে কাস্টমারের বিহাফে, মানে কাস্টমারের তরফ থেকে ব্যাংক ইস্যু করছে। এখন এখানে ব্যাংকের নিজস্ব গ্যারান্টি থাকছে, অর্থাৎ ব্যাংকের যেহেতু গ্যারান্টি থাকছে তাহলে আমরা বলতে পারবো ব্যাংকার্স চেক কি? ব্যাংকার্স চেক হচ্ছে ডিমান্ড ড্রাফট। ওকে, ব্যাংকের ডিমান্ড ড্রাফটকে আমরা বলতে পারবো ব্যাংকার্স চেক। চলো নেক্সট, which of the following is not the work of RBI? RBI এর কাজ কোনটি নয়? এখানে আমাদের বার করতে হবে। ব্যাংক অফ ব্যাংকস কোনটি কাজ নয়? প্রথমত
আমরা জানি যে ব্যাংকার অফ ব্যাংকস বলা হয়, অর্থাৎ বা লাস্ট রিসর্ট অফ ব্যাংক বলা হয়। মানে আমরা জানি যে ব্যাংকের কেউ যদি না থাকে আরবিআই থাকবে, ব্যাংক যদি কোথাও কোনো সমাধান না পায় আরবিআই এর কাছ থেকে সমাধান পাবে। ক্রেডিট কন্ট্রোল, মার্কেটে ক্রেডিট কন্ট্রোল এবং ইনফ্লেশনকে ফিক্স করার জন্য ক্রেডিট কন্ট্রোল করা হয়, যাতে মানুষের হাতে, বিজনেসের হাতে টাকা পয়সা কম অথবা বেশি যায় সেগুলোকে কন্ট্রোল করা হয়। কাস্টোডিয়ান অফ ফরেন কারেন্সি, ফরেন যে কারেন্সি গুলো রয়েছে সে ফরেন কারেন্সিকে কাস্টোডিয়ান, অর্থাৎ আমরা জানি আরবিআই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেগুলোকে সংরক্ষণ করে। আবার কি আছে, অ্যালোকেটিং ফান্ডস ডাইরেক্টলি টু দা ফার্মার্স ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্টে ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার করে। প্রথমত এই কাজটি কাকে দেওয়া হয়েছে, নাবার্ডকে দেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তাকে দেওয়া হয়েছে এই কাজ, মেনলি এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কাজ, অ্যালোকেশন ফান্ড। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারবো এই ডি নাম্বার এটি আরবিআই এর হাতে দেওয়া হয়নি। চলো নেক্সট, which of the following words is not used in monetary policy, monetary policy কোনটিতে, এখানে যে অপশনস গুলো আছে কোনটিকে ইউজ করে না। ক্যাশ রিজার্ভ রেশিও, দেখো ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি সিআরআর, অর্থাৎ সমস্ত যে ডিপোজিট সেই ডিপোজিটের কিছু পার্সেন্টেজ আরবিআই এর সাথে ব্যাংকে রাখতে হয়। রেপো রেট কি, সেটি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। রেপো রেট কি, রেপো রেট হচ্ছে রিপারচেসিং রেট, মানে শর্ট টার্ম লেন্ডিং, ডে টু ডে লিকুইডিটি, এই সমস্ত কিছুকে ঠিকঠাক রাখার জন্য ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে কোল্যাটারাল ইউজ করে ধার করে সেটিকে আমরা বলবো রেপো রেট। এখানে কোল্যাটারাল ইউজ করছে। ব্যাংক রেট কি, সিমিলার কনসেপ্ট রেপো রেটের, কিন্তু এখানে বেশি দিনের জন্য ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে ধার নিচ্ছে সেখানে আমরা বলতে পারবো সেটিকে ব্যাংক রেট, কিন্তু এখানে কোনো কোল্যাটারাল ইউজ হচ্ছে না, এখানে কোনো কোল্যাটারাল ইউজ হচ্ছে না। ক্লিয়ার? এটিকে আমরা বলবো ব্যাংক রেট। কিন্তু এখানে যে ব্লু চিপ, এই ব্লু চিপ কি, ব্লু চিপ এটি মনিটারি পলিসির আন্ডারে এটিকে আমরা ইউজ করতে দেখি না, এটিকে আমরা স্টক মার্কেটে এটি ইউজ করতে দেখি, ওয়ার্ডটিকে, এই টার্মটিকে। ব্লু চিপ মানে কি, মানে হচ্ছে ওয়েল এস্টাবলিশড যে কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ারস, তাদেরকে আমরা বলতে পারবো ব্লু চিপ। মানে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড বলা হয় যাদেরকে, মানে হচ্ছে যাদের লাভের পরিমাণ বছরের পর বছর বাড়তেই আছে তাদেরকে আমরা বলতে পারবো ব্লু চিপ কোম্পানি, যাদের রিস্ক কম, ওকে, সেফ ইনভেস্টমেন্ট করা যায়। চলো নেক্সট, which of the following is not a function of RBI, এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি আরবিআই এর ফাংশন নয়। to assume responsibility of meeting directly or indirectly all the reasonable demands for accommodation, accommodation মানে কি, মানে হচ্ছে মার্কেটে যে লিকুইডিটি বা ক্রেডিট ফ্যাসিলিটি এই সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা এই সমস্তকে দেখার রেসপন্সিবিলিটি কার হাতে আছে, আরবিআই এর হাতে। তার মানে এটি প্রথমটি হচ্ছে আরবিআই এর কাজ। এখানে কোনটি নয় সেটি বার করব। টু হোল্ড ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংক, আমরা জানি ক্যাশ রিজার্ভ সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিওর মাধ্যমে কিছু পরিমাণ পার্সেন্টেজ ডিপোজিট আরবিআই এর সঙ্গে রাখতে হয় ব্যাংকে, এটিও তাহলে আরবিআই এর কাজ। টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি অফ অল ব্যাংকিং অপারেশনস অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের সমস্ত ব্যাংকিং অপারেশন সেই সমস্ত কিছু আরবিআই এর মাধ্যমে হয়। ডি নাম্বার কি আছে, টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ ডেটা রিলেটেড টু ম্যাক্রো ইকোনমিক অফ ইন্ডিয়া, ম্যাক্রো ইকোনমির যে স্ট্যাটিস্টিক্স এটি কার মাধ্যমে করা হয়, এটি মূলত এনএসওর মাধ্যমে করা হয়, এনএসওর মাধ্যমে করা হয়। তাহলে আমরা এটি বলবো এটি আরবিআই এর কাজ নয়। If cash reserve ratio is lowered by RBI, its impact of credit creation will be, প্রথমত এই ক্যাশ রিজার্ভ রেশিও আগে বললাম সিআরআর মানে কি, মানে হচ্ছে কিছু একটা পার্সেন্টেজ, ধরো সেটি হচ্ছে 4%। ক্যাশ রিজার্ভ রেশিও মানে 100 টাকা ডিপোজিট হলে ব্যাংকের এই 4 টাকা আরবিআই এর সাথে জমা রাখতে হবে ব্যাংকে, এটিকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। এটিকে লোয়ার করা হয়েছে, যদি লোয়ার করা হয় তার মানে ধরো এখন করা হয়েছে 2%, অর্থাৎ 100 টাকার মধ্যে 2 টাকা আরবিআই এর সাথে জমা রাখতে হবে। তাহলে লোয়ার যদি করা হয় তার মানে আমরা বলতে পারবো ব্যাংকের কাছে কত টাকা আছে, এখন 98 টাকা আছে, আগে কত ছিল 96 টাকা। অর্থাৎ 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 আমরা বলতে পারবো ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে। বেশি টাকা থাকবে মানে কি, ক্রেডিট ক্রিয়েশন, ক্রেডিট ক্রিয়েশন মানে কি, মানুষকে বা বিজনেসকে লোন দিতে পারবে, ক্রেডিট ফ্যাসিলিটি দিতে পারবে, অর্থাৎ ক্রেডিট ফ্যাসিলিটি ইনক্রিজ হবে। চলো নেক্সট, which of the following is wrongly matched, এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে কোনটি wrongly matched, শেয়ার মার্কেট, স্টক এক্সচেঞ্জ, একদম ঠিক, শেয়ার মার্কেটে আমরা জানি স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট কানেক্টেড। ইন্টারেস্ট রেট, ফিসক্যাল পলিসি, দেখো ফিসক্যাল পলিসি মানে কি, ফিসক্যাল পলিসি মানে হচ্ছে সরকারের দ্বারা যে ট্যাক্সেশন, সেই ট্যাক্সেশনকে যখন কন্ট্রোল করা হয় তার মাধ্যমে যে রাজস্ব আদায় করা হয় সেটিকে আমরা বলবো ফিসক্যাল পলিসি। তার মানে এখানে ইন্টারেস্ট রেটের কোনো ব্যাপার নেই, তার মানে এখানে wrongly matched কোনটি, বি
এক্সপোর্ট সাবসিডিজ, ফিসক্যাল পলিসি, একটু আগে বললাম এক্সপোর্ট সাবসিডি মানে আমি বললাম ট্যাক্সের ব্যাপার আছে, তার মানে এটিও ঠিক। জেনারেল প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন, ইনফ্লেশনের সাথে যে প্রাইস ইন্ডেক্স, এই প্রাইস ইন্ডেক্স একদম লিঙ্ক থাকে। জেনারেল প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন মানে কি দ্রব্যমূল্য বৃদ্ধি, যখন জিনিসের দাম বাড়তে আছে। How many regional rural banks are working in India as of January 2018? 2018 এ কতগুলো রিজিওনাল রুরাল ব্যাংকস এখন আছে। ওকে, তো এখানে যেটি আছে রিজিওনাল রুরাল ব্যাংকস 2018 তে কতগুলি আছে আমরা যদি দেখি, এটি 2018 তে প্রশ্ন এসেছিল 59, 60, 61, 56, সেই সময় ছিল 56, কিন্তু এই মুহূর্তে একটু আগে বললাম রিজিওনাল রুরাল ব্যাংকস, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপর একটি কমার্শিয়াল ব্যাংক যেখানে স্পন্সর্ড ব্যাংক হিসেবে কাজ করতে হয়, তার সাথে স্টেট গভর্নমেন্ট একসাথে তারা ফাইন্যান্স করে এবং কার আন্ডারে থাকে, ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে থাকে। ওকে, এখন যত সম্ভব আগে যে প্রশ্ন সেখানে বলেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার কত থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার থাকে বলেছিলাম আই থিঙ্ক 35%, সেটি কত হবে, সেটি হবে 50% শেয়ার থাকে। কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ব্যাংকের শেয়ার কত থাকে, ব্যাংকের শেয়ার থাকে 35%, আর স্টেট গভর্নমেন্ট যে স্টেটের আন্ডারে আছে তার শেয়ার কত থাকে, স্টেট গভর্নমেন্টের শেয়ার থাকে 15%। একটু ঠিক করে নিও যদি আগে ভুল বলে থাকি আগের প্রশ্নে। এখন আমরা যদি বর্তমান সময় দেখি কতগুলি দেখবো, আমরা দেখতে পাবো 43 রিজিওনাল রুরাল ব্যাংকস রয়েছে। চলো নেক্সট, the RBI issues কি করে ইস্যু, all currency notes except 1 rupee notes, all currency notes except 100 rupee notes, only notes of rupees 10 and above। আমরা জানি যে RBI সমস্ত কারেন্সি নোটস শুধুমাত্র 1 টাকার যে নোট 1 রুপি নোট আর তার সঙ্গে কয়েন, এই কয়েন্স কে ইস্যু করে না, তার মানে সমস্ত যে রুপি নোটস 1 টাকার নোটস ছাড়া RBI ইস্যু করে। brings out, এখানে অনলি ইনকারেক্ট স্টেটমেন্ট, এখানে যে অনলি ইনকারেক্ট স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে কোনটি আমরা বার করব। রিভার্স রিপো অপারেশন বা RBI aims at injecting increasing liquidity, তার সাথে কি আছে, SDR refers to special drawing rights, rupee appreciation results in decrease in imports, আর কি আছে, increase in inflation rate leads to decline in real interest rate। দেখো এখানে যেটি আছে যে রিভার্স রিপো রেট, এই রিভার্স রিপো রেট মানে কি, রিভার্স রিপো রেট মানে হচ্ছে ব্যাংক থেকে লিকুইডিটি সাধারণত তুলে নেওয়ার জন্য এই রিভার্স রিপো রেট ইউজ করা হয়। কে ইউজ করে, RBI ইউজ করে। ওকে, তাহলে ব্যাংক থেকে লিকুইডিটিকে শোষণ করে নেওয়ার জন্য মেইনলি এই রিভার্স রিপো রেট ইউজ করা হয়। অর্থাৎ রিভার্স রিপো রেট কন্ট্রোল করে কি করা হয়, লিকুইডিটি ইনক্রিজ অথবা ইনজেক্ট, এই সমস্ত কিছু কন্ট্রোল করা হয়। SDR কি, SDR হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, আমরা জানি 1969 এর এটি তৈরি করা হয়েছিল। এটি IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটি কনসেপ্ট, যেখানে যারা যে ডেভেলপিং কান্ট্রিজ গুলো রয়েছে তাদের যে শর্টেজ অর্থাৎ ইন্টারন্যাশনাল রিজার্ভ, তার যখন শর্টেজ হয়, কমে যায়, তখন এই SDR ইউজ করা হয়। আর কি, রুপি অ্যাপ্রিসিয়েশন রেজাল্টস ইন ডিক্রিজ ইন ইম্পোর্টস, আমরা জানি রুপি অ্যাপ্রিসিয়েশন মানে কি, মানে হচ্ছে ধরো $1 মানে হচ্ছে এখন 80 টাকা, পরে কিছুদিন পর হয়ে গেল $1 সমান 50 টাকা, অর্থাৎ টাকা, সে টাকা অনেক বেশি, এখানে অনেক বেশি আগে দুর্বল ছিল, এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। আমরা জানি যখন টাকা স্ট্রং হয়ে যায় তখন এক্সপোর্ট কমে, কিন্তু ইম্পোর্ট বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারবো এখানে যে অপশনস গুলো রয়েছে, রুপি অ্যাপ্রিসিয়েশন রেজাল্টস ইন ডিক্রিজ ইন ইম্পোর্টস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইম্পোর্ট অনেকটা বেড়ে গেছে রুপি যখন অ্যাপ্রিসিয়েট হচ্ছে। তার মানে সি নাম্বার অপশন এটি ভুল, একদম ভুল। এখানে যেটা বলা হচ্ছে ডিক্রিজ হয়েছে, একটু আগে বললাম ইনক্রিজ হয়েছে, অনেকটা বেড়ে গেছে। ক্লিয়ার? ইনক্রিজ ইন ইনফ্লেশন রেট লিডস টু ডিক্লাইন ইন রিয়েল ইন্টারেস্ট রেট। দেখো এখানে যেটি আছে যে ইনক্রিজ ইন ইনফ্লেশন রেট লিডস টু ডিক্লাইন ইন রিয়েল ইন্টারেস্ট রেট। ইনফ্লেশন যদি হয় তবে আমাদের ইনফ্লেশনের সাথে টাকার মূল্য সেটি অনেক বেশি দুর্বল হয়ে যায়, তার ফলে ইন্টারেস্ট রেট সেটি সেটি কি ডিক্লাইন হয়, তার যে মূল্য ইন্টারেস্ট রেটের সেটি কমতে থাকে। ওকে, তাহলে আমরা বলবো এখানে সি নাম্বার অপশন, সেই সি নাম্বার অপশন একদম সঠিক। চলো নেক্সট,
Investment in which among the following is the most risk-free asset of a bank as per the RBI guidelines? RBI যে গাইডলাইন সেই অনুযায়ী কোনটি সবথেকে রিস্ক ফ্রি? হাউজিং লোনস, গভর্নমেন্ট অ্যাপ্রুভড সিকিউরিটিজ, আর ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আর আছে লোন এগেইনস্ট জুয়েলারি। আমরা জানি গভর্নমেন্ট অ্যাপ্রুভড সিকিউরিটিজ এটিকে মোস্ট সিকিউর বা মোস্ট রিস্ক ফ্রি অ্যাসেট বলা হয়। কেন? কারণ এখানে গভর্নমেন্টের ব্যাক রয়েছে। গভর্নমেন্টের ব্যাক রয়েছে মানে হচ্ছে এটি সাধারণত যখন কেনা হয় সেক্ষেত্রে ভয় থাকে না যে এটি ল্যাপস হওয়ার চান্স আছে, এরকম কোনো ভয় থাকবে না। অর্থাৎ এই যে সিকিউরিটিজ এটি যেহেতু গভর্নমেন্টের ব্যাক রয়েছে তাই এটি মোস্ট সিকিউর বলা হয়। ওকে, লো রিস্ক। চলো নেক্সট। If the Reserve Bank of India wants to block or hinder the capital outflows and contain the currency depreciation, which among the following will be the most possible action? অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি চায় ক্যাপিটাল আউটফ্লো মানে হচ্ছে বাইরে আমাদের যে ক্যাপিটাল সেটি হিন্ডার বা কমিয়ে দেবে, এবং তার সাথে কারেন্সি ডিপ্রিসিয়েশন মানে কি? কারেন্সি এখানে যেটা বলা হয়েছে যে এটিকেও কমাবে। কাকে কমাবে? কারেন্সি ডিপ্রিসিয়েশন মানে কি? মানে হচ্ছে টাকার মূল্য সেটি যখন দুর্বল হয় সেটিকে আমরা বলবো ডিপ্রিসিয়েশন। এখন এই ডিপ্রিসিয়েশনকে যখন হিন্ডার করবে বা ব্লক করবে অর্থাৎ কমাবে তখন আমরা কি বলতে পারি? এখানে যে অপশনস গুলো আছে ইনক্রিজ ইন্টারেস্ট রেট, ডিক্রিজ ইন্টারেস্ট রেট, পারচেজ গভর্নমেন্ট বন্ডস, ডিক্রিজ স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। দেখো মানে হচ্ছে যখন ইন্টারেস্ট রেট ইনক্রিজ করবে তখন কি হবে? ইন্টারেস্ট রেট যখন ইনক্রিজ করবে তখন ব্যাংকের কাছে কম টাকা থাকবে, অর্থাৎ ব্যাংক আরবিআই এর কাছ থেকে কম টাকা লেন্ড করবে বা ধার করবে, তাহলে ব্যাংকের কাছে কম টাকা আছে। তাহলে ব্যাংকের কাছে যদি কম টাকা থাকে তবে ব্যাংক ধার দেবে কম বিজনেসে বা মানুষকে, অর্থাৎ ইকোনমি কিছুটা হলে স্লো ডাউন হবে। ওকে, আর ইকোনমি যদি স্লো ডাউন হয় তার মানে আমরা বলতে পারবো ইনফ্লেশনও স্লো ডাউন হয়েছে। অর্থাৎ এখানে যে কারেন্সি সেই কারেন্সিকে স্টেবিলাইজ করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে ইনক্রিজ ইন্টারেস্ট রেট এই সময় করা হয় আরবিআই এর মাধ্যমে। চলো নেক্সট। RBI has allowed which banks to become small finance banks under certain criteria? RBI কোন ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংক সার্টেন ক্রাইটেরিয়া কিছু ক্রাইটেরিয়াই করার জন্য পারমিশন দিয়েছে। রুরাল কোঅপারেটিভ ব্যাংকস, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকস, আরবান কোঅপারেটিভ ব্যাংকস, নান অফ দ্য অ্যাবাভ। এটি কি হবে? এটি হবে আরবান কোঅপারেটিভ ব্যাংকস। আরবান কোঅপারেটিভ ব্যাংকস কি? আরবান কোঅপারেটিভ ব্যাংকস যে সমস্ত ব্যাংক সেখানে যখন মিনিমাম নেটওয়ার্থ 100 কোটি থাকে, 100 crore 100 CR থাকে, এবং তার সাথে এর যে ক্যাপিটাল অ্যাডিকুয়েশন মানে রিস্ক ফ্রি অ্যাসেট কোয়ালিটি এই সমস্ত কিছু বা আরবিআই এর যে গাইডলাইন সেগুলো ঠিকঠাক ভাবে মেনে চলছে, তখন এই আরবান কোঅপারেটিভ ব্যাংক তাকে স্মল ফাইন্যান্স ব্যাংকসে উন্নীত করা যেতে পারে, ট্রান্সফার করা যেতে পারে। In India, the foreign exchange reserves are kept in the custody of which among the following? Foreign exchange reserve, a foreign exchange reserve কার কাস্টাডিতে রাখা হয়? মিনিস্টার অফ ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর তার সাথে আছে সিলেক্টেড পাবলিক সেক্টর ব্যাংকস। আমরা জানি একটু আগে বললাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ তার রিজার্ভ করে। If the Reserve Bank of India wants to increase the cash reserve of commercial banks, which among the following would be the most probable step taken by it? দেখো মানে কি? আরবিআই কিভাবে ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে সেটা ঠিক করতে পারে। রিলিজ গোল্ড ফ্রম ইটস রিজার্ভ, বাই বন্ডস ইন দ্য ওপেন মার্কেট, প্রোহিবিট ইন দ্য ট্রানজাকশন দ্যাট ইনভলভ বিল অফ এক্সচেঞ্জ। আর কি আছে? ইনক্রিজ দ্য ট্রাঞ্চ রিজার্ভস উইথ আইএমএফ। প্রথমত এই বাই বন্ডস ইন দ্য ওপেন মার্কেট যেটিকে আমরা বলতে পারবো ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন মানে কি? ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে ওপেন মার্কেটে সমস্ত ব্যাংক পার্টিসিপেট করতে পারে। আরবিআই যখন গভর্নমেন্ট সিকিউরিটিজ সেই সিকিউরিটিজ যখন কিনবে বা বিক্রি করবে তখন পার্টিসিপেট করতে পারে। এখন আরবিআই যদি কেনে, আরবিআই ধরো কিনছে, তাহলে আরবিআই কে ফাইন্যান্স বা লিকুইডিটি ছাড়তে হবে। যখনই ছাড়বে ব্যাংকের হাতে যাবে। ব্যাংকের হাতে যদি যায় তবে আমরা বলতে পারবো
যে ব্যাংকের হাতে লিকুইডিটি বাড়লো, তাহলে ক্যাশ রিজার্ভ ব্যাংকের হাতে বাড়লো বা ইনক্রিজ হলো কখন, যখন বাই করছে আরবিআই ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে। চলো নেক্সট, the minimum interest rate of a bank below which is not viable to lend is known as minimum interest rate. A minimum interest rate যার নিচে ব্যাংক লেন্ড করতে পারবে না বা ধার দিতে পারবে না তাকে আমরা কি বলবো, বেস রেট। যদিও এই বেস রেটের যে সিস্টেম, এই বেস রেটের সিস্টেম এখন তুলে দেওয়া হয়েছে 2010-এ। এখন ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমের কি করা হয়েছে, বিপিএলআর বা বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট, এর মাধ্যমে ব্যাংকদেরকে ঠিক করতে বলা হয়েছে যে এই লেন্ডিং রেট বা লোন দেবে তার রেট ঠিক করতে। আগে কি ছিল, বেস রেট, যেখানে আরবিআই এর মাধ্যমে কিছুটা কন্ট্রোল করা হতো, কিন্তু 2010 এর দিকে এটিকে বিপিএলআর এ কনভার্ট করা হয়। Which of the following is used to denote broad money? এই ব্রড মানি M1, M2, M3, M4 এগুলো আমরা কোনো আলাদা একটি ক্লাসে একটু ডিটেইলসে আলোচনা করব। ওকে, এখন আমরা জানি, আমরা শুধু এইটুকু দেখব আমরা কোনটিকে ব্রড মানি বলি। ব্রড মানি মানে কি, ব্রড মানি হচ্ছে M3 মানি, সেটিকে বলা হয় ব্রড মানি, সেটিকে আমরা বলবো ব্রড মানি। ওকে, ব্রড মানি। M4 কি বলা হয়, ব্রডেস্ট মানি। এখন M3, এই M3 এর মধ্যে কি থাকে, M3 এর মধ্যে M2 থাকে, তার সাথে যে টাইম ডিপোজিট যেগুলো 1 কোটির উপরে থাকে, মানে ফিক্সড ডিপোজিট, এফডি, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারি M3 এর মধ্যে যেহেতু অনেক এরিয়া জুড়ে থাকে সেই জন্য আমরা বলতে পারবো কি ব্রড মানি। আর M4 এর মধ্যে কি থাকে, M4 এর মধ্যে M3 থাকে এবং তার সঙ্গে আরো যে অন্যান্য ডিপোজিট গুলো থাকে যেগুলো ম্যাচুরিটি 1 বছরের বেশি, সেই জন্য M4 কে বলা হয় ব্রডেস্ট মানি। এগুলো আমরা কোনো আলাদা একটি ক্লাসে ডিটেইলস আলোচনা করব। নাবার্ড was established in, নাবার্ড কখন একে এস্টাবলিশড করা হয়, নাবার্ডকে এস্টাবলিশ করা হয় প্রথমত, নাবার্ড কি, নাবার্ড হচ্ছে অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক। এই অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক মানে হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি 6th 5-year প্ল্যান, এই 6th 5-year প্ল্যান যেটি 1980 থেকে 1985 at the time of ইন্দিরা গান্ধীর সময়ে, এটি এই 6th 5-year প্ল্যান এই সময়ের মধ্যে এই নাবার্ডকে সূচনা করা হয়। কত সালে, 1982 তে সূচনা করা হয়। নাবার্ড অ্যাক্ট 1981 যেটি পার্লামেন্টে পাস করা হয় সেই অনুযায়ী। ওকে, সেই অনুযায়ী তাহলে আমরা বলতে পারবো যে নাবার্ড was established 6th 5-year প্ল্যান। এর হেডকোয়ার্টার কোথায় আছে, হেডকোয়ার্টার আছে মুম্বাই। Which of the following states has the highest number of the export oriented units in India? Export oriented unit সবথেকে বেশি কোথায় আছে, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সবথেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিটস আমরা দেখতে পাই তামিলনাড়ুতে। India's first operational special economic zone is located, আমরা জানি ইন্ডিয়ার যে ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন কি ছিল, কান্ডালা। কান্ডালা কোথায় আছে, গুজরাটে আছে। তাহলে সেটি কি, সেটি হচ্ছে কান্ডালা। কান্ডালা কোথায় আছে, গুজরাট। এখানে অপশনস আছে আহমেদাবাদ, সুরাট, জয়পুর, ইন্দোর। একদমই না, কোনোটিই হবে না। কান্ডালা কত সালে স্টার্ট করা হয়, 1965 এ। আর এটিকে আমরা বলতে পারবো স্পেশাল ইকোনমিক জোন, এশিয়ারও ফার্স্ট। ওকে, এশিয়ারও ফার্স্ট। Which state is the biggest tea producer in the country? Biggest tea producer in the country, সবথেকে টি কোথায় বেশি পাওয়া যায় আমরা খুব ভালোভাবে জানি, সেটি কি, সেটি হচ্ছে আসাম। The increase in oil seeds production was due to oil seed production. এই oil seed production কে আমরা কার সাথে তুলনা করতে পারবো, oil seed production কে আমরা হোয়াইট রেভলিউশন কি, মিল্ক। ইয়েলো রেভলিউশন একটু আগে বললাম অয়েল সিড, এটি হচ্ছে ইয়েলো রেভলিউশন। গ্রিন রেভলিউশন যার মধ্যে আছে হুইট, গম, রাইস, জোয়ার, বাজরা, মেজ, এই সমস্ত কিছু। ব্রাউন রেভলিউশন মানে হচ্ছে কফি, এই সমস্ত কিছু, মানে এনভায়রনমেন্টাল যে ফ্রেন্ডলি কফি, তাকে আমরা বলতে পারবো ব্রাউন রেভলিউশন। ওকে, তাহলে এখানে যেটি বলা হয়েছে অয়েল সিড প্রোডাকশন, এই অয়েল সিড প্রোডাকশন ইয়েলো রেভলিউশনের মধ্যে পড়ছে। ব্ল্যাক রেভলিউশন ইজ রিলেটেড টু, আমরা খুব ভালোভাবে জানি যে ক্রুড অয়েলকে আমরা বলতে পারবো ব্ল্যাক রেভলিউশন। হু ইজ দ্য অরিজিনেটর অফ দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথন, যিনি নরম্যান বরলগ তার মানে আমেরিকাতে যে গ্রিন রেভলিউশনের যে কনসেপ্ট বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটির যে কনসেপ্ট সেটি আনা হয়েছিল এবং
এম এস স্বামীনাথন তিনি সেই কনসেপ্টকে ইন্ডিয়াতে নিয়ে এসেছিলেন 1965 থেকে 1968 at the time of লাল বাহাদুর শাস্ত্রী আর ইন্দিরা গান্ধী এই গ্রিন রেভলিউশন স্টার্ট করা হয়। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস এন্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে কোনটা রাইট? ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, তাহলে ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার ইট ইজ হ্যাজ বিন কনসেপচুয়ালাইজড টু রিকগনাইজ দ্য চ্যালেঞ্জ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ টু ইন্ডিয়ান এগ্রিকালচার। আমরা জানি ক্লাইমেট চেঞ্জের ফলে যে এগ্রিকালচারের যে প্রবলেম হচ্ছে সেগুলোকে প্রতিহত করার জন্য, সেগুলোকে ফিক্স করার জন্য এই ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার এটিকে স্টার্ট করা হয়। ইট ইজ ওয়ান অফ দ্য 8 মিশন আন্ডার NAPCC। NAPCC মানে কি? ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এটির 8টি মিশন ছিল, তার মধ্যে একটি হচ্ছে এই ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারবো বোথ অপশন একদম কারেক্ট। The biggest public sector undertakings in India, সরকারের যে সমস্ত আন্ডারটেকিংস রয়েছে সবথেকে বড় কি? আয়রন স্টিল প্ল্যান্টস, এয়ারওয়েজ, রেলওয়েজ, রোডওয়েজ। ইন্ডিয়ান রেলওয়ে এটি হচ্ছে সরকারের সমস্ত যে সম্পত্তি রয়েছে তার মধ্যে এই সরকারি এই সংস্থাটি, রেলওয়ে সংস্থাটি সবথেকে বড়। মেন argument in favor of small scale and cottage industries in India is that cost of production is low, they require small capital investment। আর কি দেখো, আমরা জানি স্মল স্কেল আর কটেজ ইন্ডাস্ট্রিতে এখানে যে মেন আর্গুমেন্ট বলেছে, মানে সবথেকে প্রধান যে আর্গুমেন্ট যার মাধ্যমে আমরা বলতে পারি যে হ্যাঁ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ দরকার। কেন? এখানে যে প্রথম অপশন কস্ট অফ প্রোডাকশন ইজ লো, প্রথমত এখানে কস্ট অফ প্রোডাকশন লো আমরা জানি, কিন্তু এটিকে মেন আর্গুমেন্ট নিতে পারবো না। দে রিকোয়ার স্মল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অল্প ইনভেস্টমেন্ট দরকার, এটিকেও আমরা নিতে পারবো না। দে অ্যাডভান্স দ্য গোল অফ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ মানে মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যে যে ইকুইটেবল ইনকাম বা ওয়েলথ ডিস্ট্রিবিউশন হয়, এটিও যে আমরা সঠিক একদম ডাইরেক্ট বলতে পারবো না, এটি অন্য একটি কনসেপ্ট, এটি না। দে জেনারেট আ লার্জ ভলিউম অফ এমপ্লয়মেন্ট। প্রথমত আমরা জানি যে স্মল স্কেল বা তার সঙ্গে যে কটেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে আমাদের ইন্ডিয়ার জানি আনস্কিলড লেবার যেহেতু অনেক বেশি পরিমাণ আছে, তার মধ্যে এই ম্যাক্সিমাম মানুষজন তারা স্মল স্কেল এবং কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে তারা কাজ করে। Which of the following sectors does not come under the service sector in India? প্রথমত সার্ভিস সেক্টর মানে কি? সার্ভিস সেক্টর মানে হচ্ছে, দেখো যখন সার্ভিস সেক্টর বলছি তখন আমরা তিনটি সেক্টর, এই তিনটি সেক্টরকে একটু ভালো করে বুঝবো। প্রথমে আছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর আছে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। প্রাইমারি সেক্টর মানে কি? আর্থ রিলেটেড যে প্রোডাক্টস, যেমন মাইনিং, তারপর এগ্রিকালচার, এই সমস্ত কিছু আমরা বলবো প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মানে কি? প্রাইমারি সেক্টর থেকে যে প্রোডাক্টগুলি তৈরি হচ্ছে এবং নেক্সট স্টেপে আমরা যখন সেগুলো দিয়ে কোনো কিছু তৈরি করছি, যেমন ইনফ্রাস্ট্রাকচার অথবা নানান রকম যে ইন্ডাস্ট্রি যেগুলো তৈরি করছে, ম্যানুফ্যাকচারিং, সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর। ওকে, সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর, অর্থাৎ এখানে কনস্ট্রাকশন হচ্ছে। টার্সিয়ারি সেক্টর কি? সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মানুষকে যখন সার্ভিস দেওয়া হবে সেটিকে আমরা বলবো টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। এখন এর মধ্যে কি কি পড়ে? রিয়েল স্টেট, ট্রান্সপোর্ট, রেস্টুরেন্ট, হোটেলস, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। কিন্তু ফরমেশন অফ দা ইলেকট্রনিক টেলিভিশন, এটি যেহেতু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তাহলে এটিকে আমরা সেকেন্ডারি সেক্টরের মধ্যে বলবো, সেকেন্ডারি। ওকে, সেকেন্ডারি সেক্টর। তাহলে এখানে বলেছে কোনটি পড়ে না, সেটি হচ্ছে ডি। The Tobin tax initially suggested by James Tobin was a tax on which among the following transactions? এই Tobin tax এটি জেমস টোবিনের দ্বারা 1972 তে সাজেস্ট করা হয়েছিল, রেকমেন্ড করা হয়েছিল, যার মধ্যে কি বলা হয়েছিল? কারেন্সি ট্রানজাকশন। এই কারেন্সি ট্রানজাকশন মানে শর্ট টার্ম যে ট্রানজাকশন গুলো হয়, মেইনলি ফরেক্স মার্কেটে শর্ট টার্ম লেন্ডিং, শর্ট টার্ম যে ট্রানজাকশন গুলো হয়, যার মধ্যে বারবার যখন কারেন্সি ট্রানজাকশন হয়, বিদেশের সাথে দেশের কারেন্সি এক্সচেঞ্জ হয়, সেই সময়ে একটি মিনিমাম ট্যাক্স অ্যাপ্লাই করার কথা বলা হয়েছিল এই জেমস টোবিনের মাধ্যমে, সেটিকে বলা হয় টোবিন ট্যাক্স। ওকে, তাহলে সেটি কি? সেটি হচ্ছে কারেন্সি ট্রানজাকশন। The government launched the UDYAMI helpline for which among the following? এই UDAMI বা উদ্যমী যাকে বলা হয়, মেইনলি এটি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বা MSME যে সেক্টর,
তাদের জন্য ফ্যাসিলিটেট করার জন্য, হেল্প করার জন্য এই উদ্যমী হেল্পলাইনকে স্টার্ট করা হয়েছিল 2010 সালে, 2010 এ। ওকে, মাইক্রো স্মল মিডিয়াম, দেখো MSME মানে কি, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। What are the general anti-avoidance rules? General anti-avoidance rule এই যে provisions, এটি কি, এটি ইনকাম ট্যাক্সের মধ্যে রয়েছে, যার মধ্যে ট্যাক্স এভিশন মানে ট্যাক্সকে চুরি করা বা যাকে বলে এমন কিছু প্ল্যান করা যার মাধ্যমে ট্যাক্সকে ঠিক এভিশন নয় বাট ইচ্ছে করে ট্যাক্স কমানোর জন্য নানান রকম উপায় বার করা। এই জন্য এই GAAR বা জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল এটিকে স্টার্ট করা হয়। তাহলে আমরা বলতে পারবো এটি কখন স্টার্ট করা হয়? এটি ইন্ট্রোডিউস করা হয় 2012 সালে, এটি ইন্ট্রোডিউস করা হয় 2012 তে, আর এটি এফেক্টেড হয় মানে কাজ শুরু করে কখন, 2017 তে। তাহলে এর মাধ্যমে কি করা হয়? got a set of rules aimed at curbing aggressive tax planning। প্রথম অপশন একদম সঠিক। The National Small Saving Fund is a part of which among the following? এখানে ন্যাশনাল সেভিংস ফান্ড এটি কার আন্ডারে পড়ছে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড। এটি কি পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। এর মধ্যে এই NSSF যেটি 1999 এ at the time of অটল বিহারী বাজপেয়ী এটি স্টার্ট করা হয়েছিল, যেটিকে আমরা বলতে পারবো সেফ এন্ড সিকিউর ইনভেস্টমেন্ট। কাদের জন্য? যারা একদম স্মল ইনভেস্টর বা যারা হাউস হোল্ড মানে বাড়িতে যারা থাকে, বাড়িতে যাদের ইনকাম ছোটখাটো বিজনেসের মাধ্যমে, তাদেরকে আমরা বলতে পারবো এই ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড। এটি কিসের পার্ট? এটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার পার্ট। ওকে, এই NSSF এর মধ্যে কি পড়ে? যার মাধ্যমে পড়ে ধরো পোস্ট অফিস সেভিংস বা PPF, এই সমস্ত কিছু। ওকে, চলো নেক্সট। Public distribution system means distribution of the essential commodities to a large number of the people through a network of fair price shops on a recurring basis. The commodities distributed under PDS. PDS কি? সিম্পল ভাষায় বললে যে রেশন দেওয়া হয়, তোমরা যারা রেশন নিতে যাও তারা জানবে যে এই রেশনিং সিস্টেম যেটাকে PDS বলা হয়, কোথায় দেওয়া হয়? ফেয়ার প্রাইস শপ। ডিলাররা এই ফেয়ার প্রাইস শপ বসিয়ে সেখানে এগুলো দেয়। এখন এখানে কি কি দেওয়া হয়? হুইট, গম, চাল, চিনি, পালসেস, কেরোসিন, সমস্ত কিছু দেওয়া হয়। তার মানে আমরা বলতে পারবো প্রত্যেকটা জিনিস দেওয়া হয়। ওকে, আর PDS সিস্টেম ইন্ট্রোডিউস স্বাধীনতার পর কখন হয়েছিল? 1947 এ এটি স্টার্ট হয়েছিল। ওকে, কিন্তু ন্যাশনাল ওয়াইড এই প্রোগ্রাম চালু হয়েছিল কখন? 1955 এ। 1955 মানে দেওয়া শুরু হয়েছিল গভর্নমেন্টের মাধ্যমে। The union budget is generally presented in which of the following month? Union budget আমরা জানি যে এখন ইউনিয়ন বাজেট কখন দেওয়া হয়? এখন দেওয়া হয় যেটি ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে, এটি ফাইন্যান্স মিনিস্টার তিনি পেশ করেন ইউনিয়ন বাজেট। কখন করা হয়? একদম প্রথম দিন ফেব্রুয়ারি মাসে। তাহলে ফেব্রুয়ারি মাসের যে প্রথম দিন বা ফার্স্ট ডে এই ফার্স্ট ডেতে ইউনিয়ন বাজেট পেশ করায়। এই বাজেট কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও উল্লেখ করে না। এখানে কি বলা হয়েছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কত নম্বর আর্টিকেল? 112 আর্টিকেল অনুযায়ী অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটিকে পেশ করা হয়। What does revenue neutral tax rule means in reference to GST? দেখো এখানে যেটা বলা হয়েছে যে রেভিনিউ নিউট্রাল ট্যাক্স রুলস, এটি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? দেখো এটির মাধ্যমে সিম্পল ভাষায় যদি বলি, তবে জিএসটি যখন শুরু হয়েছিল, জিএসটির আগে যে প্রি জিএসটি রিজাইম সেখানে সরকার মানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিমাণ ট্যাক্স পেত, জিএসটির ফলে যাতে কম ট্যাক্স না আসে সেই জন্য এই রেভিনিউ নিউট্রাল ট্যাক্স রুলস এটিকে স্টার্ট করা হয়েছিল। তাহলে প্রথম অপশন যেখানে বলা হচ্ছে the rate at which tax revenue for states and center will remain same as before GST, এটি হবে একদম সঠিক। ওকে, which is a nodal ministry for বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম? বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, এই স্কিম কত সালে এটি স্টার্ট করা হয়? মোদী সরকার গভর্নমেন্টের দ্বারা 2015 তে স্টার্ট করা হয়। এটি কার আন্ডারে পড়ে? এটি মিনিস্ট্রি অফ দ্য উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। গোল্ডেন হ্যান্ডশেক স্কিম অ্যাসোসিয়েটেড উইথ, প্রথমত এই গোল্ডেন হ্যান্ডশেক স্কিম মানে কি? মানে হচ্ছে যারা সরকারি কর্মচারী তাদেরকে যখন রিটায়ারমেন্টের কাছে চলে আসে তাদেরকে বলা হয় আপনারা স্বইচ্ছায় মানে ভলেন্টারি ভাবে রিটায়ার করতে পারেন। যদি রিটায়ারমেন্ট করেন তাহলে আপনাদেরকে কিছু লামসাম পেমেন্ট দেওয়া, মানে একবারে কিছু পেমেন্ট দেওয়া হবে।
পেনশন, গ্র্যাচুইটি, আরো নানান যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে। অ্যাকচুয়ালি এটি করা হয় কেন? ওয়ার্কফোর্স কমানোর জন্য, যাতে ওয়ার্কফোর্স যেগুলো রয়েছে সেটি কমানো যায়, সেই জন্য সরকার এই গোল্ডেন হ্যান্ডশেক স্কিম সেটি ইউজ করে। ওকে, যাতে এক্সট্রা যে খরচ সেই খরচগুলো কমে। তাহলে আমরা বলতে পারবো যে ভলেন্টারি রিটায়ারমেন্ট, এই ভলেন্টারি স্বইচ্ছায় রিটায়ারমেন্ট হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক স্কিম। দ্য মেইন অবজেক্টিভ অফ ট্রাইসেম, এই ট্রাইসেম মানে কি? ট্রাইসেম হচ্ছে একটি স্কিম, যে স্কিমটি হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট, রুরাল মানুষজন তাদের জন্য 1979 স্টার্ট করা হয়। 1979 রুরাল মানুষদের জন্য স্টার্ট করা হয়, যেখানে কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়। ওকে, নানান কাজের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা সেলফ এমপ্লয়মেন্টে তারা নিজেরাই নিজেদেরকে হেল্প করতে পারে। তাহলে টু ট্রেন রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইজ অ্যাসাইনড টু দ্য স্টেট গভর্নমেন্ট বাই, প্রথমত এই এগ্রিকালচার ইনকাম ট্যাক্স সাধারণত নানান স্টেট তারা অ্যাপ্লাই করে না, কিছু কিছু স্টেটে এগুলো অ্যাপ্লাই করা হয়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের এগ্রিকালচার ট্যাক্সের উপর কোনো রকম পাওয়া নেই, স্টেট গভর্নমেন্ট ইচ্ছে করলে চাপাতে পারে। তাহলে আমরা বলতে পারবো এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ অ্যাসাইনড টু দ্য স্টেট গভর্নমেন্ট বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্টের উপর বলা আছে যদি চাই তো স্টেট গভর্নমেন্ট এই এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অ্যাপ্লাই করতে পারবে। JAM Trinity refers to the Government of India initiative to plug the leakage and delivery direct benefits to India's poor in the form of direct subsidy transfer. JAM মানে কি? JAM হচ্ছে এই JAM এর ফুল ফর্ম কি? জন আধার আর তার সাথে মোবাইল। মানে কি? মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটির মাধ্যমে কি করা হয়? এটির মাধ্যমে যেটি করা হয় 2014 সালে নরেন্দ্র মোদী সরকার গভর্নমেন্ট আসার পর আধারের মাধ্যমে, বায়োমেট্রিকের মাধ্যমে, মানুষের মাধ্যমে, আধারের মাধ্যমে, মোবাইল মানে কি ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে নানান যে গভর্নমেন্ট ফেসিলিটি সেটি যখন দিতে শুরু করা হয় সেটিকে বলা হয় জ্যাম। জ্যামের মধ্যে কি আছে? মানুষ আছে, আধার আছে, মোবাইল আছে, অর্থাৎ ডিজিটাল আধার আর তার সাথে বায়োমেট্রিক যেই ফাংশনস গুলো রয়েছে সেগুলো রয়েছে। ফিসক্যাল ডেফিসিট ইন ইউনিয়ন বাজেট মিন্স, প্রথমত এই ফিসক্যাল ডেফিসিট মানে কি? ফিসক্যাল ডেফিসিট মানে হচ্ছে, ডেফিসিট মানে কি? ডেফিসিট মানে হচ্ছে ধরো খরচ করছে 120 টাকা, ইনকাম 100 টাকা, তাহলে খরচ এই 20 টাকা কোথা থেকে আসবে? এই 20 টাকাই হচ্ছে, মানে খরচ হবে 20 টাকা এক্সট্রা, এটি হচ্ছে সেই ডেফিসিট। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে ফিসক্যাল ডেফিসিট মানে কি? ফিসক্যাল ডেফিসিট মানে হচ্ছে গভর্নমেন্টে যখন এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, ইনকাম কম হচ্ছে, তখন আমরা বলবো এটি হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। তাহলে এখানে যে অপশনস আছে, দ্য ডিফারেন্স বিটুইন কারেন্সি এক্সপেন্ডিচার এন্ড কারেন্ট রেভিনিউ, নেট ইনক্রিজ ইন গভর্নমেন্ট borrowings from RBI, the sum of budgetary deficit and net increase in the internal and external borrowing। দেখো শুধু যে এই কনসেপ্ট এক্সপোর্ট এক্সপেন্ডিচার আর ইম্পোর্টের কনসেপ্ট সেটি নয়, তার সঙ্গে আমরা বলতে পারি যে বাজেটারি ডেফিসিট আর তার সাথে নেট ইনক্রিজ ইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বরোইং। ইন্টারনাল এক্সটার্নাল বরোইং এর নেট ইনক্রিজ মানে কি? মানে হচ্ছে এক্সটার্নাল বরোইং মানে বাইরে বিদেশের থাকে যে বরোইং, তার সাথে দেশে আরবিআই বা অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংক তাদের থেকে যে বরোইং, এদের যে ডিফারেন্স এটিকে বলতে পারো নেট ইনক্রিজ। তাহলে এর যে টোটাল, এই টোটালটিকে আমরা বলতে পারবো ফিসক্যাল ডেফিসিট গভর্নমেন্টের। চলো নেক্সট, all taxes comes under revenue receipts, capital receipts, public debt, both A and B। দেখো সমস্ত ট্যাক্স, এই ট্যাক্সকে আমরা রেভিনিউ রিসিপ্ট তার আন্ডারে রাখতে পারবো। রেভিনিউ রিসিপ্টস মানে কি? রেভিনিউ রিসিপ্টস মানে হচ্ছে সরকারের যে রাজস্ব আদায় হচ্ছে নানা রকম ট্যাক্সের মাধ্যমে, সেটি ইনকাম ট্যাক্স হতে পারে, জিএসটি হতে পারে মানে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সও হতে পারে। ওকে, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো রেভিনিউ রিসিপ্টস। জিএসটি উইল বি লেভিড অন, জিএসটি কি? জিএসটি হচ্ছে গুডস এন্ড সার্ভিসের উপর যে ট্যাক্স, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এটি কিসের উপর? ম্যানুফ্যাকচারার্স, রিটেলার্স, কনজিউমার্স, প্রত্যেকটা স্টেপে এই জিএসটি অ্যাপ্লাই করা হয়, কিন্তু আলটিমেট এটি বর্ন করে বা কার কাঁধে চাপে? এটি আলটিমেট কাঁধে চাপে যারা পাবলিক, যারা আলটিমেট কিনছে শেষ পর্যন্ত তাদের কাঁধে। Which constitutional amendment is done to pass the GST bill? GST bill কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটিকে পাস করা হয়? প্রথমত এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি বলি তাহলে হবে সেটি কত? 122 বিল। যদি অ্যাক্ট বলি সেটি কত হবে? 101 নাম্বার অ্যাক্ট। অর্থাৎ এই বিলটি যখন পাস হয় 101 নাম্বার অ্যাক্ট অনুযায়ী কত সালে? 2016 সালে। 2016 সালে
এই জিএসটি বিল এটিকে পাস করা হয় এবং ইমপ্লিমেন্ট হয়, মানে এটি কাজ করতে শুরু করে কখন 2017 তে। ক্লিয়ার, একদম ক্লিয়ার। চলো নেক্সট, which of the following tax is abolished by the goods and service tax? goods and service tax আমরা জানি ইনডাইরেক্ট ট্যাক্স, যার মধ্যে নানান ট্যাক্স, এই ট্যাক্স কে এর মধ্যে নিয়ে আসা হয়। প্রপার্টি ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স আর হচ্ছে ভ্যাট। প্রথমত এই কর্পোরেশন ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ওকে, ডাইরেক্ট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই ট্যাক্সকে জিএসটি এর আন্ডারে আনা হয়, ওকে, জিএসটি এর আন্ডারে আনা হয়, কারণ গুডস এন্ড সার্ভিস ট্যাক্সের মধ্যে এখন ম্যাক্সিমাম ট্যাক্সকে আনা হয়েছে। Which of the following statement is correct about the budget? বাজেটের মধ্যে এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্ট? It is the statement of financial position for a future period, setting out proposed expenditure and means of financing it. মানে কি, আমরা জানি এই বাজেট কথাটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও লেখা নেই, কিন্তু 1.1.2 বা 112 নম্বর যে আর্টিকেল সেখানে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটি রয়েছে, যেখানে কি করা হয় প্রত্যেক বছর ফাইন্যান্স মিনিস্ট্রি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাজেট পেশ করে, যেখানে বলা হয় ফিউচার প্ল্যান, ফাইন্যান্সিয়াল ফিউচার প্ল্যান কি হবে না হবে, কোথা থেকে টাকা আসবে, এই সমস্ত কিছু ঠিকঠাক করা হয়। তাহলে আমরা বলতে পারবো প্রথম অপশন একদম সঠিক। 2 নম্বর অপশন, আর্টিকেল 111 of the constitution requires the government to present the parliament a statement of estimated receipts and expenditure in respect of every year। 111 নয়, এটি হবে 112 এই আর্টিকেল অনুযায়ী। তার মানে আমরা বলতে পারবো প্রথম অপশন অনলি ঠিক, 2 নম্বর অপশন ভুল। If the government chooses to spend money freshly printed by RBI against government securities, it should kept in which among the following? এখানে যেটা বলা হয়েছে আরবিআই কে সিকিউরিটিজ জমা রেখে যখন, মানে সিকিউরিটিজ বিক্রি করে যখন সরকার টাকা নিচ্ছে, নতুন ফ্রেশ টাকা, ওকে, নতুন ফ্রেশ টাকা, তখন কি হচ্ছে এই জিনিসটার মাধ্যমে ডেফিসিট ফাইন্যান্সিং, এই ডেফিসিট ফাইন্যান্সিং সেটি করা হয়, মানে যে ডেফিসিট হয়েছে সেই ডেফিসিটকে ফিক্স করার চেষ্টা করা হয়। কিন্তু এটির ফলে যেটি হয় সেটি হচ্ছে সরকারের হাতে অনেকটি টাকা চলে আসে এবং তার ফলে গভর্নমেন্টের হাতে যখন অনেকটা টাকা চলে আসে তার ফলে কি হয়, ইনফ্লেশন হওয়ার চান্স থাকে। তাই ঠিকমতো যদি এটিকে কন্ট্রোল না করা যায় তবে আমাদের ইনফ্লেশন হওয়ার অনেক মারাত্মক চান্স আছে, ওকে। তাহলে আমরা কি বলবো, ইট শুড বি কেপ্ট ইন হুইচ অফ দ্য ফলোইং? এটি হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। Which among the following correctly denotes the primary deficit? প্রাইমারি ডেফিসিট মানে কি? প্রাইমারি ডেফিসিট, প্রথমত আমরা ফিসক্যাল ডেফিসিট আগে কি সেটি আগে বুঝি। দেখো, ফিসক্যাল ডেফিসিট মানে হচ্ছে গভর্নমেন্ট যখন বেশি খরচ করে ইনকামের থেকে তখন তাকে বলা হয় ফিসক্যাল ডেফিসিট। এখন এই ফিসক্যাল ডেফিসিট থেকে যখন ইন্টারেস্ট পেমেন্টকে বাদ দেওয়া হয় তখন হয়ে যায় কি প্রাইমারি ডেফিসিট। তাহলে বার করতে গেলে ফিসক্যাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্ট মানে কি? ইন্টারেস্ট পেমেন্ট মানে হচ্ছে যে ডেট গুলো রয়েছে, যে ঋণগুলো রয়েছে সরকারের, তাকে যখন সেই ক্ষেত্রে যেই ইন্টারেস্ট গুলো পে করতে হয় তাকে যখন বাদ দিই তখন হয় সেটি কি প্রাইমারি ডেফিসিট। তাহলে আমরা বলতে পারবো প্রাইমারি ডেফিসিট কি ফিসক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। Which among the following formulates fiscal policy? আমরা জানি ফিসক্যাল পলিসি কার মাধ্যমে ইস্যু করা হয়? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মনিটারি পলিসি বা মানি রিলেটেড যে পলিসি এটি কার মাধ্যমে করা হয়? আরবিআই এর মাধ্যমে। তাহলে এখানে ফাইন্যান্স মিনিস্ট্রি ফিসক্যাল পলিসি, আরবিআই এর মাধ্যমে মনিটারি পলিসিকে কন্ট্রোল করা হয়। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্সের এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি সঠিক? বোথ সেন্ট্রাল এন্ড স্টেট taxes will be collected at the point of sale। দেখো, সেন্ট্রাল এন্ড স্টেট ট্যাক্স পয়েন্ট অফ সেল এর মাধ্যমে এই জিএসটি কে যখন কালেক্ট করা হয় সেই সময় সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট শেয়ার তারা ভাগ করে নেয়। তেমনি সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট উইল বি চার্জড অন দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট। তার মানে পয়েন্ট অফ সেল যখন একদম লাস্ট ফিনিশিং সেল হচ্ছে সেখানেও জিএসটি অ্যাপ্লাই হচ্ছে, আবার ম্যানুফ্যাকচারিং কস্ট সেখানেও জিএসটি অ্যাপ্লাই হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো বোথ অপশনে এই জিএসটি অ্যাপ্লাই হচ্ছে। Fiscal Responsibility and Budget Management Act concerns fiscal deficit only, revenue deficit only, both fiscal and revenue deficit, neither fiscal or revenue deficit। প্রথমত Fiscal Responsibility and Budget Management Act যেটিকে বলতে পারি FRBM Act 2003, এটি স্টার্ট করা হয়। এই FRBM Act এর মাধ্যমে কি অ্যাকচুয়ালি এর মাধ্যমে ফিসক্যাল ডিসিপ্লিন মানে রাজস্ব আদায়ের যে ডিসিপ্লিন, বাজেট ম্যানেজমেন্ট সবকিছু যাতে ঠিকঠাক ভাবে হয়, গভর্নমেন্ট যাতে এগুলোকে কন্ট্রোলের মধ্যে করতে পারে, বাইরে না চলে যায়, ইমব্যালেন্স না তৈরি হয়, সেই জন্য এই এফআরএমবি অ্যাক্ট এটিকে স্টার্ট করা হয়। তার মানে আমরা বলতে পারবো বোথ ফিসক্যাল এন্ড রেভিনিউ ডেফিসিট এর মধ্যে এই ফিসক্যাল রেসপন্সিবিলিটি এন্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট
রয়েছে। Which of the following statement is not correct about Indira Awas Yojana? Indira Awas Yojana, এই Indira Awas Yojana এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি সঠিক নয়? It was launched in 1985-1986, একদম সঠিক। এটি স্টার্ট করা হয় Indira Awas Yojana 1985-1986 এ। Now it has become part of the Bharat Nirman program, ভারত নির্মাণ প্রোগ্রামের মধ্যে এটি ইনকর্পোরেট করা হয় পরবর্তী ক্ষেত্রে। A minimum of 60% fund is used for the reconstruction of the houses. SC/ST যারা ST/ST পার্সন রয়েছে তাদের মিনিমাম এই 60% ফান্ড, এই যে ইন্দিরা আবাস যোজনার ফান্ড তার 60% মিনিমাম SC/ST দের জন্য ইউজ করতে হবে। Its financial burden is shared by the states in the 50-50। দেখো প্রথমত এখানে 50-50 নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট বোর্ন করে, মানে বোর্ন বাই কত 75%, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কত দেয় 25%। ওকে, তাহলে আমাদের এখানে যেটি আছে ডি একদম ভুল। আর এখানে যেটি মার্জের কথা বলা হচ্ছে ভারত নির্মাণ, এই ভারত নির্মাণের সাথে 2014 তে এটি মার্জ করে দেওয়া হয়। ওকে, which among the following was the first government company to be privatized? ফার্স্ট যে গভর্নমেন্ট কোম্পানি সেটি প্রাইভেট করা হয়েছিল সেটি কি ছিল? মারুতি উদ্যোগ লিমিটেড। মারুতি উদ্যোগ লিমিটেড এটি গভর্নমেন্টের একটি কোম্পানি ছিল যেটি এস্টাবলিশ করা হয়েছিল কততে 1981 এ। এই মারুতি উদ্যোগ লিমিটেড যেটির 74% স্টেক কাকে দেওয়া হয়? সুজুকি কোম্পানি। জাপানের যে সুজুকি কোম্পানি খুব বিখ্যাত সুজুকি কোম্পানি, এই সুজুকি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়, মানে প্রাইভেটাইজ করা হয় কত সালে? 2002 সালে এটিকে প্রাইভেটাইজ করা হয় এবং তার ফলে কি নাম হয়ে যায়? মারুতি সুজুকি। ওকে, এই গাড়ি তোমরা অনেক শুনেছো, মারুতি সুজুকি। ক্লিয়ার? তাহলে প্রথমে ছিল গভর্নমেন্টের হাতে, তারপরে হয়ে গেল প্রাইভেটের হাতে। The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act mandate at least what fraction of the beneficiaries to the women? প্রথমত 2005 সালে কি তৈরি করা হয়েছিল? NREGA, NREGA, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, NREGA। 2009 সালে এটির নাম চেঞ্জ করা হয় মহাত্মা গান্ধী NREGA বা মনরেগা বলা হয়, NREGA। এখন এর মাধ্যমে আমরা জানি 100 দিনের কাজ করানো হয়, মানে ভলেন্টারি কাজ। প্রত্যেক বাড়িতে আনস্কিলড যারা রয়েছে তারা যদি ইচ্ছে মতো কাজ চায় তাহলে তাদেরকে 100 দিনের কাজ দিতে হবে, সেটি এই মনরেগার মধ্যে রয়েছে। এখন এখানে কতজন ওয়েমেন মানে মহিলা থাকতে পারে? 33%। ওকে, ওয়ান থার্ড মহিলা থাকতে পারে। আর আমরা জানি মনরেগা এটি কার আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কি পড়ে না? দেখো ডিফেন্স এক্সপেন্ডিচার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে না, কিন্তু ডিফেন্স এক্সপেন্ডিচার এটি যদি ডেভেলপমেন্টের কাজে নাও লাগে কিন্তু দেশের প্রতিরক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই ডিফেন্স এক্সপেন্ডিচার। ওকে, বাট এখানে যে এক্সপেন্ডিচার ইকোনমিক সার্ভিস, এক্সপেন্ডিচার অন সোশ্যাল কমিউনিটি সার্ভিস, গ্র্যান্ট টু স্টেটদেরকে যে গ্র্যান্ট গুলো দেওয়া হয়, টাকাগুলো দেওয়া হয়, এগুলোকে আমরা বলতে পারবো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তার মধ্যে কোনটি পড়ে না বলবো? ডিফেন্স এক্সপেন্ডিচার। A non-resident Indian wants to get approval under government route for FDI in single brand product retailing in India. Which among the following would be the appropriate agency to approach for this application? এখানে যেটা বলা হয়েছে NRI অ্যাপ্রুভাল চাইছে FDI জন্য, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট জন্য। এখানে যেটা বলা হয়েছে সিঙ্গেল ব্র্যান্ড প্রোডাক্ট, কোন একটি ব্র্যান্ড প্রোডাক্টের জন্য কার কাছে যাবে? এক্ষেত্রে DIPP বা DIPP মানে কি? DIPP মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এন্ড প্রমোশন। এটি হচ্ছে একটি নোডাল এজেন্সি। এই নোডাল এজেন্সি কি? যাকে আমরা বলতে পারবো যে ফর্মুলেশন করে, মানে ফর্মুলেট করে তার সাথে ইমপ্লিমেন্ট করে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সমস্ত ব্যাপার ফর্মুলেট করে এবং তার যে রেসপন্সিবিলিটি তার মধ্যে রয়েছে। আর ফরেন ইনভেস্টমেন্ট সেটিও দেখাশোনা করে এই DIPP। ক্লিয়ার? তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। Trace evaluation of every item of expenditure from the very beginning of each financial year is called trace budgeting, deficit budgeting, performance budgeting, zero based budgeting। দেখো এখানে যেটি বলা হয়েছে এটিকে বলা হয় জিরো বেসড বাজেটিং। জিরো বেসড বাজেটিং মানে কি? মানে হচ্ছে সমস্ত যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, আলাদা আলাদা মিনিস্ট্রি রয়েছে, তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকের আগের বছর কি বাজেট হয়েছিল সেটিকে না দেখে, সেটিকে ইগনোর করে নতুন করে যখন জিরো থেকে শুরু করা হয় বাজেটিং, মানে একদম প্রসেস, সেটিকে বলা হয় জিরো বেসড বাজেটিং। কিন্তু এটি একটি টাইম কনজিউমিং এবং কমপ্লেক্স নেচার ব্যাপার, সেই জন্য এটিকে সাধারণত ডিসকারেজ করা হয়। ওকে, সাধারণত এটিকে ডিসকারেজ করা বা অ্যাভয়েড করা হয় সাধারণত। ওকে, তাহলে এটি কি ভেরি বিগিনিং, প্রথম থেকে জিরো থেকে শুরু করা জিরো বেসড বাজেটিং।
The government of India has established নীতি আয়োগ to replace, আমরা জানি 1950 তে কি শুরু হয়েছিল, 1950 তে স্টার্ট হয়েছিল প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশন মোদী সরকার গভর্নমেন্ট 2015 সালে চেঞ্জ করে নীতি আয়োগ করে বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগ করা হয়। এখন এই দুটো কি, এই দুটো হচ্ছে নন কনস্টিটিউশনাল, কোথাও কনস্টিটিউশনে বলা নেই, নন স্ট্যাচুটরি, পার্লামেন্টের মাধ্যমে তৈরি করা হয়নি, এক্সট্রা কনস্টিটিউশনাল অর্থাৎ কনস্টিটিউশনের বাইরে জাস্ট এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটাকে স্টার্ট করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশড নীতি আয়োগ টু রিপ্লেস, কাকে রিপ্লেস করা হয়েছে? প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করা হয়েছে। ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড অ্যাট ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হায়দ্রাবাদে। এটি এই ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটি হায়দ্রাবাদে রয়েছে। In context of India's 5-year plans, a shift in pattern of industrialization with lower emphasis on heavy industries and modern infrastructure begin in, এখানে যেটি বলা হয়েছে যে in context of India's 5-year plans, 5-year plan in context a shift in pattern of the industrialization with lower emphasis on heavy industries and more on infrastructure begins। দেখো হেভি ইন্ডাস্ট্রি আমরা জানি সেকেন্ড 5-year প্ল্যানে হেভি ইন্ডাস্ট্রির কথা ছিল, কিন্তু এখানে যেটা বলা হয়েছে হেভি ইন্ডাস্ট্রি থেকে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের দিকে কোন 5-year প্ল্যানে সরকারের নজর যায়, সেটি কত? 8th 5-year প্ল্যান। 8th 5-year প্ল্যান মানে কত? 1992 থেকে 1997 at the time of LPG liberalization, privatization, globalization at the time of Manmohan Singh আর প্রাইম মিনিস্টার পিবি নরসিংহ রাও সেই সময়। Which one of the following is not correct? এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্ট নয়, এক এক করে যদি আমরা ম্যাচ করে দেখো, ফার্স্ট 5-year প্ল্যান 1951 1956 একদম সঠিক, সেকেন্ড 5-year প্ল্যান 1956 1961 একদম সঠিক, থার্ড 5-year প্ল্যান 1961 1966 একদম সঠিক, ফোর্থ 5-year প্ল্যান, এই ফোর্থ 5-year প্ল্যান কি? দেখো ফোর্থ 5-year প্ল্যান স্টার্ট হয়েছিল কখন? 1969 থেকে 1974 এই ফোর্থ 5-year প্ল্যান এটি স্টার্ট হয়েছিল। কেন? কারণ আমরা জানি থার্ড 5-year প্ল্যানের পর প্ল্যান হলিডে সেটি চলে আসে। চলো নেক্সট। Which among the following industrial policy resolution statement was based upon the Mohanlambis model of growth? দেখো Mohanlambis model of growth আমরা জানি সেকেন্ড যে 5-year প্ল্যান, সেকেন্ড 5-year প্ল্যান মেইনলি এই খসড়া কে করেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। সেখানে হেভি ইন্ডাস্ট্রির কথা বলা হয়। সিমিলারলি ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 এই 1956 বেসড আপন Mohanlambis মডেল, যেখানে হেভি ইন্ডাস্ট্রির কথা বলা হয়। ওকে, in context of India's 5-year plan, in which year plan was the growth rate target exceeded? মানে কি, মানে হচ্ছে টার্গেট ছিল কিছু একটা আর আমাদের আলটিমেট যেটি পেয়েছি মানে যেটি আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে সেটি বেশি, তাহলে সেটি কোন 5-year প্ল্যান? সেটি ছিল ফার্স্ট 5-year প্ল্যান। ফার্স্ট 5-year প্ল্যানে টার্গেট কত ছিল? এখানে টার্গেট ছিল 2.1%, অ্যাচিভমেন্ট কত হয়েছিল? 3.6%। ফার্স্ট 5-year প্ল্যান মানে কত? 1951 থেকে 56 at the time of Pandit Jawaharlal Nehru. According to WBPSC's latest report, import covers of the country in December 2017 is of how many months? মানে কি, মানে হচ্ছে ইম্পোর্ট কভার মানে হচ্ছে ধরো ইম্পোর্ট হচ্ছে স্বাভাবিকভাবে এখানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমবে। এখানে 2017 সালে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটি আগে থেকেই জমা ছিল এবং আগে থেকেই এই ইম্পোর্টকে কভার করার জন্য ছিল কত মাসের? 10.8 মান্থস এর জন্য সেটি ছিল। ওকে, তার মানে এটিকে আমরা বলতে পারবো 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। The Insurance Regulatory and Development Authority of India, that is IRDAI, has approved which of the following agencies to acquire majority stake in IDBI? IDBI ব্যাংকের মেজরিটি স্টেক তাকে এলআইসির হাতে দিয়ে দেওয়া হয়। সেই এলআইসির হাতে মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হাতে। এই পারমিশন কার মাধ্যমে আসে? এই পারমিশন আছে IRDAI বা ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে। ওকে, চলো নেক্সট। As per Mercer 24th annual cost of living survey 2018, which is India's most expensive cities, সেটি হচ্ছে মুম্বাই। চলো নেক্সট। Which of the following three general insurance companies will be merged into single insurance companies as per budget 2018-19? দেখো 2018-19 2018 সালের এই প্রশ্ন অ্যাকচুয়ালি ইকোনমিক্সে মানে WBCS মেইনসের ইকোনমিক্স ইন্ডিয়ান ইকোনমির যে প্রশ্ন আসে সেখানে কিছুটা 10-15টা বা মাঝে মাঝে 5-6 আমরা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের একদম রিসেন্ট যে ইন্ডিয়ান ইকোনমির প্রবলেমগুলো চলছে সেগুলো আজকে দেখি। তো এখানে লাস্টের দিকে এই প্রশ্নগুলোকে আমরা
কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান ইকোনমির হিসেবে ধরতে পারি। তো এখানে যেটি বলা হয়েছে যে সিঙ্গেল ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে কোন এখানে ইন্স্যুরেন্স কোম্পানি সেগুলোকে মার্জ করে দেওয়ার কথা 2018-19 এর বাজেটে বলা হয়। সেটা কি ছিল? সেটি ছিল ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, আর কি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, আর আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। ইউটিআই আমাদের প্রথম যে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডিয়াতে, সেটি হচ্ছে ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। চলো নেক্সট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন 2019 এর WBPSC মেন্স এর ইন্ডিয়ান ইকোনমি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আসছি।